আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস ইয়েস স্যার। স্যার। জি স্যার। স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। তো ডাবল পোল কেন? এখানে হচ্ছে যে লম্বা মাথা বা অ্যাকচুয়েটর দুইটা ছিল, এখানে ডাবল পোল। আর যদিও দুইটা পোল থাকে, বাট দুইটা পোল ইন্ডিভিজুয়ালি দুই দিকে যেতে পারে না। যেমন একটা যদি ডানে যায়, আরেকটারও ডানে যেতে হবে, কারণ দুইজনকে একটা হ্যান্ডেলের সাথে লাগানো। এমন হতে পারবে না যে একজন ডানে যাবে একজন বামে যাবে। যেহেতু দুইটা পোল, এই জন্য এটার নাম হচ্ছে ডাবল পোল। আর থ্রো বলতে বোঝায় পোল কোথায় গিয়ে বসতে পারে বা পোলের ডিরেকশন বা পজিশনটা। এখানে যেহেতু পোল শুধু ডান দিকে বসতে পারে, এই জন্য এটার নাম হচ্ছে সিঙ্গেল থ্রো। আর পরেরটা ছিল ডাবল পোল ডাবল থ্রো। কেন? কারণ এই ক্ষেত্রে পোল ডানেও বসতে পারে বামেও বসতে পারে। এখন কনফিউশনটা যেটা হতে পারে যে এইখানে হচ্ছে গিয়ে একটা থ্রো, এখানে আরেকটা throw। তাহলে এইটা কেন ডাবল থ্রো বলা হচ্ছে না? আচ্ছা, এই জিনিসগুলোকে অ্যাকচুয়ালি থ্রো বলছি না, আমরা থ্রো বলবো হচ্ছে গিয়ে পোলের পজিশনটা, যে পোলটা কোন দিকে যেতে পারে। এখানে যেহেতু পোলের ডিরেকশনটা শুধু ডান দিকে, এই জন্য এটার নাম সিঙ্গেল থ্রো। আর এই মাথাগুলা হচ্ছে গিয়ে যেহেতু দুইটা পোল, তো তাদের জন্য করেসপন্ডিং দুইটা জায়গা আছে বসার মতো। বা থ্রো বলতে আসলে বুঝতেছি আমরা পোলের ডিরেকশনটা। এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। যে কোশ্চেন করছিলেন ডাবল পোল সিঙ্গেল থ্রো, এটা কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন ছিল 6 নম্বর কোশ্চেনটা। তো 6 নম্বর কোশ্চেনটা ছিল কানেক্ট এ ল্যাম্প ইউজিং। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ইয়েস Yes, স্যার। sir. শোনা যাচ্ছে। কেটে কেটে আসতেছে। হ্যাঁ, আমি আপনাদের কথা কেটে কেটে শুনতেছি। আমার নেটওয়ার্ক প্রবলেম না, আপনাদের নেটওয়ার্ক বুঝতেছেন আসলে। এখন আচ্ছা, শোনা শোনা যায় যাচ্ছে, ক্লিয়ারলি? শোনা যাচ্ছে ভালো। আচ্ছা, ঠিক আছে। তো এখন যে কোশ্চেনটা ছিল, এটা ছিল একটা সোর্স লাগবে, একটা ল্যাম্প লাগবে। যে একটা সোর্স একটা ল্যাম্প, এবং এই সার্কিটটা না স্যার, কন্ট্রোল কেটে করা আসছে লাগবে। স্যার। এখন কি ক্লিয়ার শোনা যায়? ইয়েস Yes, স্যার, sir. শোনা যায়। ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তো সার্কিটটা যেটা ছিল, একটা সোর্স থাকবে, একটা বাল্ব থাকবে, এবং এই সার্কিটটাকে কন্ট্রোল করা লাগবে তিনটা সুইচের মাধ্যমে। যে তিনটা সুইচের মধ্যে দুইটা হচ্ছে এসপিডিটি এবং একটা হচ্ছে ডিপিডিটি। এটা ছিল আমার সার্কিটটা, ঠিক আছে। তো যদিও আপনাদের এটা আমি নিজে ট্রাই করতে বলছিলাম, বাট অ্যাকচুয়ালি আমি সার্কিট ডায়াগ্রামটা আমার এখানে পিডিএফ আঁকাই ছিল, তাই না? তো এইটা দিয়ে যেই হ্যাঁ, তো এইটা দিয়ে যে কাহিনীটা হইতেছিল সেটা হচ্ছে গিয়ে, দেখেন, শুধু যদি এই বাম পাশের এসপিডিটিটা আমি অন অফ করতাম, তাহলে কিন্তু আমার এই লাইটটা কন্ট্রোল হতো, তাই না? Yes, sir. আচ্ছা, এখন ধরেন আর এইটাকে কিন্তু ডিপিডিটি তো স্যার যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে সব সময় চালু হয় না লাইট। আচ্ছা, আসতেছি, ডিপিডিটিতে আসতেছি। তো ফার্স্ট স্পিরিটিটা হচ্ছে কি, আমি এটা কন্ট্রোল করার মাধ্যমে এই লাইটটা কন্ট্রোল করতে পারতাম। এই স্পিরিটিটার জন্য আমি এটা কন্ট্রোল করার মাধ্যমে লাইটটা কন্ট্রোল করতে পারতাম। এখন ডিপিডিটিতে যে জিনিসটা ছিল, এখানে দেখেন কোশ্চেনে আমার কোথাও ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ডটা ইউজ করা হয়নি। ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করা মানে হচ্ছে গিয়ে যে একাই পুরো সার্কিটটা কমপ্লিট করতে পারে। বাট যেহেতু আমি ইন্ডিপেন্ডেন্ট কথা ইউজ করিনি, তার মানে আমি সার্কিটে কিছু ফ্রিডম দিয়েছি যে কিছু কন্ডিশনের সাপেক্ষে সে যদি কন্ট্রোল করতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে অবজেক্টিভটা অ্যাচিভ হয়েছে। তো এসপিডিটি সুইচ গুলার এমন কিছু পজিশন ছিল যে সেখানে তাদের ফিক্স করে রাখার পর দেন ডিপিডিটি কন্ট্রোল করার মাধ্যমে আমরা সুইচটাকে বা আমরা সার্কিটটাকে বা লাইটটাকে কন্ট্রোল করতে পারতাম। এই জিনিসটা কি কেউ খেয়াল করছিলেন? বুঝিনি, আবার আরেকবার একটু বলেন। বলবেন স্যার, আরেকবার। আচ্ছা, কোশ্চেনে হচ্ছে
বুঝা গেছে আমি কি বলছি? Yes, sir. আচ্ছা আচ্ছা, তো এটা ছিল গতদিনের পড়া, তাহলে আজকে পড়া শুরু করি না? Yes, sir. তো আজকের আমার যে সেকেন্ড পোর্শনটা ছিল, এটা ছিল আমার একটা এক্সপেরিমেন্টের নাম হচ্ছে KVL। Sir, একটা background sound. একজনের মাইক অন করা ছিল, সে শব্দ করতেছে। এখন আছে? No, sir. আচ্ছা দেখেন, তো আজকের আমার এক্সপেরিমেন্টের যে নামটা ছিল, এটার নাম কি? ভেরিফিকেশন অফ KVL। এখন আপনারা যে জানেন KVL কি, একজন বলেন তো KVL এর ফুল ফর্মটা কি? So Kirchhoff's voltage law. Kirchhoff's voltage law. কার্শফ বা কির্শফ ভোল্টেজ ল। থ্যাংক ইউ। তো এই জিনিসটা আপনি Kirchhoff's voltage ইন্টারমিডিয়েট law. করে আসছেন না? হ্যাঁ, তো এই জিনিসটা আপনি 5 জন পরপর বলছেন। থ্যাংক ইউ। এখন এই জিনিসটা আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন তাই না? ওই যে ফিজিক্সের সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার ছিল মনে হয়, চলো তৈরি, এটা তো পড়ছেন। সার্কিট সলভের এক একটা নিয়ম। তো ফার্স্ট লটা কি ছিল? ওহমস ল দিয়ে সার্কিট সলভ, এটা পড়ছেন 9-10 এ। তারপর ইন্টারভিউটা পড়ছেন কার্শফস ল দিয়ে সার্কিট সলভ, যেগুলো নাকি একটু কমপ্লেক্স সার্কিট ওহমস ল দিয়ে সলভ করা যায় না, তো তখন ওগুলো করা লাগে কার্শফস ল দিয়ে। ওকে, আর তারপরে এখন আপনাদের হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল কোর্স আছে না, মানে থিওরিতে? Yes, sir. তো ওইখানে দেখবেন আর এরকম 5-6টা নিয়ম করবেন সার্কিট সলভ করার। যেমন এই ফার্স্টে তো ওহমস ল আর হয়তো বা আপনাদের পড়াবে না। তারপরে হবে এই যে KVL KCL, এটা হচ্ছে কার্শফস ল দুইটা, কার্শফস ভোল্টেজ ল আর কার্শফস কারেন্ট ল। তারপরে আপনাদের পড়া হবে হচ্ছে মেশ, তারপরে পড়া হবে আপনাদের নোডাল অ্যানালাইসিস, তারপরে সুপারপজিশন, তারপরে হচ্ছে থেভেনিন অ্যানালাইসিস। তো এরকম অনেকগুলা কিছু নাম পড়াবে। তো এইগুলার মধ্যে 2-3টা আমি কভার করব। তো এই জিনিসগুলা আজকে পড়ার মধ্যে ধরেন আপনার ফার্স্ট 30 মিনিটের মতো যে জিনিসগুলো পড়াবো, সেই জিনিসগুলো আপনার আসলে ল্যাবের জন্য না, এটা থিওরির জন্য। তো অ্যাকচুয়ালি আপনার বেসিকটা যাতে মানে হালকা একটু ধারণা পান জিনিসগুলো আসলে কিভাবে করে, তার জন্য আমি থিওরিগুলো একটু পড়াবো। বাট আগেই বললাম এগুলো আসলে মানে ল্যাব এক্সপেরিমেন্টে এত ডিটেল নলেজ লাগবে না, বাট আমি থিওরি একটু পড়ায় যাবো। তো এই থিওরি গুলোর উপর কি হতে পারে, যেহেতু আমি পড়াচ্ছি তো অবশ্যই আমি এটা ইভালুয়েট করে ট্রাই করবো। তো এই জিনিসগুলো থেকে আপনাদের যে ল্যাব কুইজ নামে যে জিনিসটা থাকবে, সেখানে আমি এখান থেকে কোশ্চেন করতে পারি। তো আমি যা পড়াবো তুমি একটু বোঝার চেষ্টা করা লাগবে, ঠিক আছে? আর না বুঝতে করতে পারা লাগবে। আপনাকে আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? Yes, sir. ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এক্সপেরিমেন্টটা শুরু করি, ঠিক আছে? মানে এক্সপেরিমেন্ট শুরু করার আগে আমি এই যে থিওরিটিক্যাল কিছু কথাবার্তা বলবো। তো এখন যেটা পড়া লাগবে যে ইলেকট্রিক্যাল এলিমেন্টের মধ্যে ব্রাঞ্চ কি, নোড কি আর লুপ কি, এই কথাটা একটু বোঝা লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমার পেইন্ট স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? Yes, sir. Yes, sir. আচ্ছা, ধরেন এটা আমার নর্মাল একটা ইলেকট্রিক্যাল সার্কিট, এটা আমার একটা ব্যাটারি, এটা আমার একটা রেজিস্ট্যান্স, এটা আমার আরেকটা রেজিস্ট্যান্স। আচ্ছা, আমার ড্রয়িং একটু খারাপ, এটা একটু কাইন্ডলি কনসিডার করবেন। তো এইখানে দেখেন সার্কিটের মধ্যে 3টা এলিমেন্ট আছে তাই না? একটা আমার ভোল্টেজ সোর্স আর 2টা রেজিস্ট্যান্স, তাই না? তো প্রতিটা সার্কিট এলিমেন্টকে বলা হয় একটা করে ব্রাঞ্চ। কি বললাম নামটা? একটা করে ব্রাঞ্চ, ঠিক আছে? Sir, বুঝি না। এইখানে আমার সার্কিটের 3টা এলিমেন্ট আছে, প্রতিটা সার্কিট এলিমেন্টকে বলা হবে একটা করে ব্রাঞ্চ। যেমন এই সার্কিটে আমার 3টা ব্রাঞ্চ, কেমন? এই যে এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটার একটা ব্রাঞ্চ। এবার বুঝতে পারছেন? Yes, sir. Branch. হ্যাঁ, ব্রাঞ্চ, যে গাছের শাখা, ওরকম নাম, সার্কিটের শাখা এগুলো আর কি, ব্রাঞ্চ। এটা গেল একটা কথা। সার্কিট এলিমেন্ট থাকবে একটা কি করে, একটা করে ব্রাঞ্চ। এখন 2টা ব্রাঞ্চ যদি একটা কমন পয়েন্টে যুক্ত হয়, তখন ওই জিনিসটাকে বলা হবে একটা নোড। যেমন এটা একটা নোড, এই একটা ব্রাঞ্চ আর এই একটা ব্রাঞ্চ, 2টা ব্রাঞ্চ একটা কমন পয়েন্ট যুক্ত হয়েছে, এই জিনিসটার নাম কি? একটা নোড, NOD, নোড, ঠিক আছে? Yes, sir. তো কেউ কি বলতে পারবেন এই যে সার্কিটটা আঁকছে, এটা আমাদের টোটাল কয়টা নোড আছে? 3টা, sir. চারটা কিভাবে? তিনটা এই যে একটা, 3টা. 2টা, আর এইখানে হচ্ছে একটা নোড হবে তাই না? ধরেন এইখানে দিতে পারি, এইখানে দিতে পারি, অথবা এইখানে দিতে পারি। অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটি একটা নোড, তাই না? Yes, sir. আচ্ছা, বুঝতে পারলেন। আর আরেকটা যে কনসেপ্ট আছে সেটার নাম হচ্ছে ক্লোজড লুপ। এই সার্কিটের মধ্যে ক্লোজড লুপ কয়টা আছে কেউ বলতে পারবেন? নরমাল বেস
একটা স্যার হ্যাঁ, ধরেন এরকম একটা ক্লোজ লুপ আছে, তাই না? এইভাবেই তো বলা হয়। আচ্ছা, তো কনসেপ্টটা আশা করি কিছুটা বোঝা গেছে যে ব্রাঞ্চ কি, নোড কি, আর লুপ কি। তো এটা ছিল আমার আজকের ফার্স্ট টপিক পড়ানোর, সেটা কি ব্রাঞ্চ কি। ব্রাঞ্চ কি, প্রতিটা এলিমেন্টকে বলা হয় একটা করে ব্রাঞ্চ। তো এখন আমাকে বলেন, এই যে ডান পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন পাওয়ার পয়েন্টে, Yes, Yes, sir. sir. আচ্ছা, তো এখন আমাকে কেউ বলেন যে এই সার্কিটটা, ডান পাশের সার্কিটটায় কয়টা ব্রাঞ্চ আছে? চারটা। হ্যাঁ, পাঁচটা। চারটা। পাঁচটা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, পাঁচটা। আমি ভুল বলছি। পাঁচটা। পাঁচটা কে কে? তিনটা রেজিস্টার, একটা ভোল্টেজ সোর্স আর একটা কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স জিনিসগুলো মানে আপনারা আগে পড়েন নাই, আস্তে আস্তে পড়বেন, সমস্যা নেই। চারটা হওয়ার কথা না স্যার? কেন চারটা? স্যার এই 10 ভোল্টের ব্যাটারি আর 5 রেজিস্ট্যান্স মাঝখানে একটা স্যার, আর বি পয়েন্ট তো স্যার পুরোটাই আলাদা, একটা দুইটা। না না, আর নোট নিচে জিজ্ঞেস C করি না, আমি point ব্রাঞ্চ জিজ্ঞেস করছি, ব্রাঞ্চ। আমি ব্রাঞ্চ জিজ্ঞেস করছি, ব্রাঞ্চ। এই যে এটা একটা ব্রাঞ্চ, 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 ঠিক আছে? বুঝতে পারছেন? ব্রাঞ্চ Yes, পাঁচটা, sir. মানে সার্কিট এলিমেন্ট পাঁচটা। এখন নেক্সট কোশ্চেন, নোট কয়টা? হ্যাঁ, তিনটা। যে বলছেন তিনটা ঠিক বলছেন, দেখা বললেও ঠিক বলছেন। এই যে এ একটা নোট, বি আর একটা নোট, আর সি আর একটা নোট, বুঝা যায়? Yes, sir. তো এই সার্কিটটাকে যদি সরল করে রাখতে চাই, তাহলে এরকম একটা সার্কিট দাঁড়ায়, তাই না? নিচেরটার মতো। Yes, sir. Yes, sir. আচ্ছা, এটা যদি বুঝে থাকেন, এখন তাহলে আমাকে বলেন এটা আমাদের ক্লোজ লুপ কয়টা বা লুপ কয়টা? দুইটা। তিনটা হ্যাঁ, তিনটা লুপ। চারটা স্যার চারটা। তিনটা কেন? তিনটাই তো দেখতেছি। এই যে এই একটা লুপ, তিনটা। স্যার আমার চারটা এই যে স্যার। দেখেন মাউসের পয়েন্টারটা দেখেন, এই যে এইটা একটা লুপ, এটা আরেকটা লুপ, এটা আরেকটা লুপ, তাই না? স্যার ছয়টা। ছয়টা লুপ? স্যার হ্যাঁ, ছয়টা লুপ কিভাবে হলো? স্যার নিচেরটা বল। হ্যাঁ, নিচেরটা লুপটা তো একই সার্কিট, যেটা বলবেন একই তো হবে। হ্যাঁ ছয়টাই। ছয়টা ছয়টাও লুপ? তো হয় স্যার। স্যার লুপ তো ছয়টাও হয় স্যার। লুপ ছয়টা, কিন্তু মানে সোর্স কে ক্যান্সেল করলে তাহলে কমবে, কিন্তু সোর্স ছাড়া যদি আপনারা হচ্ছে ছয়টা হয়। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট সব মিলাই বলতেছেন। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট লুপ কয়টা এটা বলেন? ছয়টা। আমি তো এই যে দেখেন, এইটা একটা লুপ, এইটা আরেকটা লুপ, এটা আরেকটা লুপ, তিনটা হয় না ইন্ডিপেন্ডেন্ট লুপ? লুপ স্যার মাঝখানে একটা লুপ। হ্যাঁ, আমি তিনটা দেখাইলাম না, মাঝখানটা বুঝতে তো। ফার্স্ট আর থার্ড নিয়ে একটা লুপ হয়। কোনটা কোনটা? ফার্স্ট থার্ড নিয়ে তো একটা হয় ফার্স্ট স্যার। সেকেন্ড, ফার্স্ট থার্ড, ফার্স্ট ফোর্থ, সেকেন্ড না, না, থার্ড, হ্যাঁ, সেকেন্ড হ্যাঁ, ফোর্থ। আপনার তো হচ্ছে ওই যে ম্যাথ কুইজের কোশ্চেন বলতেছেন, আমি অত কঠিন কিছু জিজ্ঞেস করি নাই। হ্যাঁ, আমি জিজ্ঞেস করছি নরমাল ইন্ডিপেন্ডেন্ট লুপ কয়টা হয়। আপনি তো হচ্ছে যে একটা ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ ওইসব কোশ্চেন শুরু করছেন। না, অত কিছু চাই না। হ্যাঁ, এমনি তো নরমাল যে ডিপেন্ডেন্ট লুপ বলে স্যার? এখন না, লুপের এরকম কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট নাম নাই। আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য বললাম যে এখানে একদম আলাদা আলাদা যদি ডিস্ট্রিক্ট লুপ চিন্তা করতে চাই, ক্লোজ লুপ হবে তিনটা। বাট ওইভাবেও আমি হচ্ছে গিয়ে সার্কিটে নিতে পারবো, সমস্যা নেই। আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করছি যে আপনি লুপ জিনিসটা কি এটা বুঝছেন নাকি। এটা তো মোটামুটি বুঝছেন নাকি? জি স্যার। তাহলে Okay, নরমাল একটা কনসেপ্ট আজকে নাম জানলাম, কি কি নাম জানলাম? ব্রাঞ্চ কি, নোড কি, আর লুপ কি। ঠিক আছে, সার্কিট এলিমেন্টে এই নামগুলো আমরা ইউজ করবো। এখন যে আরেকটা জিনিস জানার ব্যাপার, সেটা হচ্ছে সার্কিটের অ্যাক্টিভ এলিমেন্ট কি আর প্যাসিভ এলিমেন্ট কি, এটা নিয়ে কার আইডিয়া আছে? নো স্যার। যেসব কম্পোনেন্ট কে আমরা ইউজ করতে পারি, লাইক সুইচ আর সোর্স। হ্যাঁ, সুইচ গুলা যদি না 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 অ্যাক্টিভ এলিমেন্ট। আচ্ছা, আমি একবার বলি, দেখেন মিলাই নেন আপনার আগের প্রিভিয়াস নলেজের সাথে মিলতেছে নাকি। আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সার্কিটের দুই টাইপের এলিমেন্ট বলি আমরা, একটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট, একটা হচ্ছে প্যাসিভ এলিমেন্ট। যেই এলিমেন্ট গুলো হচ্ছে গিয়ে সার্কিটে ভোল্টেজ বা কারেন্ট জেনারেট করে, যেগুলো ভোল্টেজ বা কারেন্ট জেনারেট করে তাদের বলি অ্যাক্টিভ এলিমেন্ট। আর যাদের মধ্যে ওই ভোল্টেজ বা কারেন্টের ড্রপ ঘটে, অথবা বলি হচ্ছে গিয়ে সহজ বাংলায় ভোল্টেজ খায়, তো তারা হচ্ছে আমার প্যাসিভ এলিমেন্ট। তো এটা একটু দেখানোর চেষ্টা করি। ধরেন এইটা আমার একটা নর্মাল সরল সার্কিট, এইটা আমাদের দেখেন এই জিনিসটা ভোল্টেজ রাইজ করাবে, মানে ভোল্টেজ বা কারেন্ট তৈরি করবে, আর এইটা আমাদের ড্রপ হবে, তাই না?
তো এইটাকে আমি বলবো হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট আর এটাকে বলবো প্যাসিভ এলিমেন্ট। বুঝা যাচ্ছে? স্যার কোনটাকে অ্যাক্টিভ বলবো? আমরা এই যে ভোল্টেজ সোর্সটা যেটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে জেনারেট করবে, যেমন এটাকে লিখতে পারি কি ভিডিসি, তো এইটাকে বলবো আমি অ্যাক্টিভ এলিমেন্ট। আর এই যে এই রেজিস্ট্যান্সটা এটা আমাদের হচ্ছে ভোল্টেজের ড্রপ হবে, তাই না? এটাকে বলবো আমি প্যাসিভ এলিমেন্ট। বুঝছি স্যার। তো যারা ভোল্টেজ আর কারেন্ট জেনারেট করে বা রাইজ করে তাদের বলা হয় অ্যাক্টিভ এলিমেন্ট। আর যাদের মধ্যে ভোল্টেজ আর কারেন্টের ফল হয় অথবা যারা হচ্ছে কনজিউম করে তাদের বলা হয় লোড বা প্যাসিভ এলিমেন্ট। সব প্যাসিভ মানে এগুলাকে জেনারেলি লোড বলা হয়। লোড ডিফারেন্ট টাইপের লোড আপনারা করবেন করে, রেজিস্টিভ লোড অথবা ইন্ডাকটিভ লোড অথবা ক্যাপাসিটিভ লোড, তো এগুলা যাবো আস্তে আস্তে। বাট মেইন বেসিক জিনিসটা একটু জানলাম যে অ্যাক্টিভ এলিমেন্ট কি আর প্যাসিভ এলিমেন্ট। আচ্ছা, এটা গেল একটা কথা। লোড বলেন। কোনটাকে বলছেন? ওই যে প্যাসিভ এলিমেন্ট গুলাকে জেনারেলি মাঝে মাঝে লোড বলা হইতে পারে, ঠিক আছে? জি স্যার। সো তাহলে ট্রানজিস্টর বা অ্যাম্পলিফায়ার এগুলোও কি স্যার লোড হবে নাকি অ্যাক্টিভ, মানে প্যাসিভ হবে নাকি অ্যাক্টিভ হবে? আপনার ট্রানজিস্টর জি ট্রানজিস্টর ট্রানজিস্টর জেনারেট করতে পারে, তার মধ্যে একটা তো এখন কারেন্ট ডিরেকশনের ফ্লোটা কোন দিকে হবে? স্যার এখানে তো কারেন্ট প্রবাহিত Sir, হবে clockwise- হবে না তো স্যার? কারেন্ট ফ্লো কেন হবে না যদি ক্লোজ লুপ দিই? ধরেন ক্যাপাসিটর আছে না? ক্যাপাসিটর আছে না, ক্যাপাসিটর তো এখানে কানেক্টেড ক্লোজ লুপ। কত কাজ করবে না ক্যাপাসিটর? না না না, কি স্যার বললেন? ক্যাপাসিটির মধ্যে তো কারেন্ট ফ্লো হয় না, মানে প্রথমে একটু কারেন্ট ফ্লো হয় তারপর কারেন্ট এমনিতে পজ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আর এখানে তো সোর্সই নেই, না সোর্স ভিডিসি দিছি তো। আপনাদের যে কোশ্চেনটা করতেছেন সেটা হচ্ছে আমি বলতেছি ট্রানজিয়েন্ট তো শুরুতে হবে কারেন্ট ফ্লো, তাই না? ক্যাপাসিটর ইন্ডাক্টর যাই থাকুক ট্রানজিয়েন্ট তো একটা কারেন্ট ফ্লো হবে। পরে যে হচ্ছে একদম ফার্স্ট এক মিনিট 1 সেকেন্ড পরে ওপেন সার্কিট ও শর্ট সার্কিটের মধ্যে কাজ করুক, কিন্তু প্রথমে ট্রানজিয়েন্ট কারেন্ট ফ্লো হবে না, ওপেন হবে, জাস্ট শর্ট সার্কিট হয় না। শুরুতে হচ্ছে আপনার যে কারেন্ট ফ্লোটা হবে সেটা ডিরেকশন কোন দিকে সেটা জিজ্ঞেস করছে। ধরেন ফার্স্টে Clockwise. ক্যাপাসিটরটা ফার্স্টে চার্জ হবে, ক্যাপাসিটরটা ফার্স্টে চার্জ হবে পরে হচ্ছে ডিসচার্জ হবে, তাই না? তো ধরলাম চার্জিং পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট যাবে। তখন যে একদম যখন ফার্স্টে কারেন্ট ফ্লোটা হবে তখন কোন দিকে? হ্যাঁ, যেটা বলেন ক্লকওয়াইজ, ঠিকই বলছেন। স্যার আমি বলছি ক্লকওয়াইজ মানে কারেন্ট ফ্লো হবে ক্যাপাসিটর চার্জ হওয়ার সময়। হ্যাঁ ঠিকই বলছেন। তো ধরেন কারেন্ট ফ্লোটা এরকম হবে, তাই না? যে এইখান থেকে শুরু হবে, এইখান দিয়ে যাবে 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 যাবে, এই পাশে আসলো, ঠিক আছে? এখন এরকম যদি কারেন্ট ফ্লো হয়, তো এখন হচ্ছে আমি সার্কিটে কিছু পোলারিটি দিয়ে নিব, ঠিক আছে? কি দিব? কিছু পোলারিটি দিয়ে নিব সার্কিটে। এই ব্যাপারটা কি করতে চাচ্ছি, ধরেন এই রেজিস্ট্যান্সটা, এইটা তো আমার সোর্সের প্লাস, এটা সোর্সের মাইনাস, তাই না? জি স্যার। আচ্ছা, এখন রেজিস্ট্যান্সের এই মাথাটা দেখি যে এই পয়েন্টটা দেখেন সোর্সের প্লাস এর সাথে যুক্ত আছে, তাহলে কি আমি বলতে চাই যে রেজিস্ট্যান্সের এই মাথার পোলারিটিটা প্লাস আর এটা মাইনাস?
জি স্যার। ক্যাপাসিটরের এই মাথা কারেন্ট যেটা স্যার এটা মাইনাস হচ্ছে না? আমি বলতেছি, আমি বলা শেষ করি তারপরে ডাউট দাও। দেখেন ক্যাপাসিটরের ক্ষেত্রে তাহলে হবে এটা প্লাস এটা মাইনাস, এটা বুঝা যায়? জি সোর্সের স্যার। সাপেক্ষে ধরেন কারেন্টের ডিরেকশন এখনো দেই নেই সোর্সের সাপেক্ষে, তাহলে ইন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? এটা হবে প্লাস এটা মাইনাস। জি স্যার। তো এখন কারেন্টের ডিরেকশনে যে জিনিসটা মনে রাখবেন সেটা হচ্ছে সোর্সের স্যার। ক্ষেত্রে হ্যাঁ বলেন। প্লাস মাইনাসটা শুধু বুঝতে পারিনি স্যার। এই টিচারকে একটু সময় দিবা নাকি? ও তো বুঝতে হবেই, এরপরে যদি বুঝতে না পারো তারপর তো আমি আছি নাকি? ও তো ভালোই বুঝাচ্ছে, ক্যারি অন অর্ণব, ওকে একটু সময় দাও। আচ্ছা দেখেন, এখন এই সোর্সটার সাপেক্ষে আমি হচ্ছে লোড যেগুলো আছে মানে এই এলিমেন্ট গুলা, প্যাসিভ এলিমেন্ট গুলো, এগুলারই এটা বলছি। তো সোর্সটা তো এই মাথাটা পজিটিভ, এই মাথা নেগেটিভ, তাহলে এই পজিটিভ মাথাটার সাথে এই রেজিস্ট্যান্সটা যেই মাথা লেগে আছে তাহলে ওইটাকে আমি পজিটিভ বলতে পারি না? জি স্যার। যে Yes, কোশ্চেন sir. করছিলেন প্লাস মাইনাসটা বুঝেন, তাহলে এই জন্য এটাকে দিচ্ছি পজিটিভ। আর এই মাথাটা আসলে লেগে আছে কার সাথে? যে চিন্তা করলে এইভাবে সে এই নেগেটিভের সাথে লেগে আছে, তাহলে এটাকে আমি নেগেটিভ বলতে পারি। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট যদি করি, তোমার আপত্তি আছে অর্ণব? যদি না, অনুমতি sir, দাও sir, একটু আমি Yes, sir. ইন্টারাপ্ট করি। তো দুই রকম ভোল্টেজ হতে পারে, একটাকে বলে হচ্ছে জেনারেটেড ভোল্টেজ আর একটা হচ্ছে ড্রপ ভোল্টেজ। তো এখানে দুই রকম ভোল্টেজই আছে। প্রথম যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথমে সোর্স হিসেবে যে ভোল্টেজটা দেখতে পাচ্ছি, এই ভোল্টেজটাকে বলা হয় জেনারেটেড ভোল্টেজ, কারণ এটা হচ্ছে একটা সোর্স। আর এই রেজিস্ট্যান্সের অ্যাক্রস, বা আমরা কিন্তু রেজিস্টর বলি না, নরমাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা এটা রেজিস্টর বলা উচিত, বাট আমরা সবাই রেজিস্ট্যান্স বলে বলে অভ্যস্ত। রেজিস্ট্যান্স হচ্ছে এটার মানে এটা একটা ক্যারেক্টারিস্টিক, আর এই বস্তুটা হচ্ছে একটা রেজিস্টর। তো রেজিস্টরের ভিতরে যখন কারেন্ট প্রবেশ করে, রেজিস্টর মানে হচ্ছে এর ভিতরে কিছু রোধ আছে, রোধ থাকার কারণে এটা কারেন্ট প্রবাহকে বাধাপ্রাপ্ত করে। তো ওই বাধাটাকে অতিক্রম করার জন্য কারেন্টের কিছু শক্তি খরচ হয়, যেই শক্তিটা এই রেজিস্টরের অ্যাক্রসে ড্রপ হিসেবে, ভোল্টেজ ড্রপ হিসেবে আমরা কনসিডার করি। তো রেজিস্টরের ভিতর দিয়ে যেদিক দিয়ে কারেন্ট ঢুকতেছে সেই দিকে যখন ঢোকে তখন যে ভোল্টেজটা থাকে, যে ভোল্টেজটা নিয়ে ঢোকে, আবার যখন বের হয়ে যায় তখন সেই ভোল্টেজ নিয়ে ঢোকে না। ঠিক আছে? তো এইটার সেই ভোল্টেজ নিয়ে বের হয় না। তো এই জন্য এখানে একটা ভোল্টেজ ড্রপ হয়, যেটাকে বলা হয় যে আইআর ড্রপ। এটা y = mx যে সমীকরণ আছে, সরল রেখার সমীকরণ, সেই সরল রেখার সমীকরণ ফলো করে। মানে একটা রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হয়। যেহেতু রেজিস্ট্যান্স হচ্ছে একটা বাধা, রোধ, এই বাধাটা অতিক্রম করতে ওই কারেন্টের কিছু শক্তি খরচ হয় ওই সোর্সের, এই সোর্সের যে শক্তিটা ওটার অ্যাক্রসে খরচ হয় সেটা ওটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ হিসেবে থাকে। তো সবসময় আমরা মনে রাখবো দুইটা কনভেনশন, এই দুইটা কনভেনশন মনে রাখলে আমাদের সমস্যা হবে না। সেটা হচ্ছে যে নর্মালি কারেন্টের যে ফ্লো সেটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো, ইলেকট্রন যেদিকে ফ্লো হয় তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো হয়। তো আমরা জানি যে ইলেকট্রন কখন ফ্লো হবে, ইলেকট্রন ফ্লো তখনই হবে যখন ইলেকট্রনের আধিক্য থাকবে, যেখানে ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন আর কনসেন্ট্রেশন অফ ইলেকট্রন গ্রেটার হবে, সেখান থেকে কনসেন্ট্রেশন যেখানে লো সেদিকে ইলেকট্রন ফ্লো করবে। তো যেদিকে ইলেকট্রন ফ্লো করবে তার বিপরীত দিকে কারেন্ট ফ্লো হবে। তো তার মানে আমি যদি এখানে ধরি যে আমার এখানে পজিটিভ পিন থেকে কারেন্ট বের হয়ে টোটাল সার্কিটটাকে ঘুরে নেগেটিভ পিনে এসে কারেন্ট ঢুকতেছে, তার মানে আসলে কারেন্টের ফ্লো যদি উল্টা দিকে আমি ইলেকট্রন ফ্লো কল্পনা করি, তাহলে আসলে আমার ইলেকট্রনটা ফ্লো হচ্ছে নেগেটিভ পিন থেকে পজিটিভ পিনে, মানে নেগেটিভ পিন থেকে বের হয়ে পজিটিভ পিনে। তো আমরা জানি যে যেখানে নেগেটিভ চার্জ বেশি সেখানটা নেগেটিভ চার্জে চার্জিত হয়, আর যে জায়গায় পজিটিভ চার্জ বেশি সেখানে পজিটিভ পটেনশিয়াল থাকে, মানে ইলেকট্রন কম থাকলেই সেই জায়গাটাকে আমরা পজিটিভ বলবো। কিসের সাপেক্ষে পজিটিভ? যেখানে ইলেকট্রন বেশি আছে সেই জায়গার সাপেক্ষে পজিটিভ। তো তার মানে এখানে যে নেগেটিভ পিনটা আমরা দেখতে পাচ্ছি, নেগেটিভ পিনের এখানে আসলে ইলেকট্রন সংখ্যা বেশি, ইলেকট্রনের ঘনত্ব বেশি। আর পজিটিভ যে পিনটা দেখতেছি ওখানে আসলে ইলেকট্রনের ঘনত্ব কম, এজন্য ওটাকে আমরা পজিটিভ লিখছি। তো এই জন্য ওই নেগেটিভ পিন থেকে পজিটিভ পিনের দিকে ইলেকট্রন ফ্লো হচ্ছে এবং তার বিপরীত দিকে আমরা কারেন্ট ফ্লো কনসিডার করছি। সবসময় মনে রাখবা
ডিসি সোর্সের ক্ষেত্রে কারেন্টের ফ্লো একমুখী হবে, এবং যদি তোমরা পজিটিভ পিন থেকে মানে পজিটিভ যেখানে আছে সেখান থেকে কারেন্ট কল্পনা করো, তাহলে নেগেটিভ পিনে এসে সেই কারেন্টটা ঢুকবে। ঠিক আছে, সবসময় এটা যদি মনে রাখো তাহলে তোমাদের হিসাবে সুবিধা হবে। আর রেজিস্ট্যান্সের ভিতরে কারেন্ট একটা পজিটিভ ড্রপ তৈরি করে ঢোকে এবং একটা নেগেটিভ ড্রপ তৈরি করে বের হয়ে যায়। এগুলো হচ্ছে সাইন কনভেনশন। কারশফস কারেন্ট, কারশফস ভোল্টেজ ল লিখতে তোমাদের হেল্প করবে, এই জন্য এইভাবে পজিটিভ নেগেটিভ এভাবে দেখানো হচ্ছে। পরে যখন তোমাদের টিচার একটা ইকুয়েশন তোমাদের আঁকায় দেখাবে, লিখে দেখাবে, তখন তোমরা বুঝতে পারবা যে পজিটিভ সাইনের বা নেগেটিভ সাইনের শানে নজুলটা কি। ঠিক আছে, ক্যারি অন অন্য। আচ্ছা, স্যার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন, আশা করি কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন জাস্ট আমি তারপর থেকে বলি, সেটা হচ্ছে গিয়ে কারেন্টের ডিরেকশনটা। দেখেন, আমার যদি সোর্সটা কনসিডার করি, সোর্সটা কনসিডার করলে সোর্সের ক্ষেত্রে কারেন্ট বের হবে পজিটিভ দিয়ে আর কারেন্ট ঢুকবে নেগেটিভ দিয়ে। এই কথাটা কি বোঝা যায়? সোর্সের ক্ষেত্রে কারেন্ট বের হবে পজিটিভ টার্মিনাল দিয়ে, কারেন্ট ঢুকবে নেগেটিভ টার্মিনাল দিয়ে। বাট লোড গুলার ক্ষেত্রে, যেমন এই যে রেজিস্টিভ, ক্যাপাসিটিভ আর ইন্ডাকটিভ, এগুলোর ক্ষেত্রে একটু অন্যভাবে চিন্তা করে দেখি। এইগুলোর ক্ষেত্রে কারেন্ট ঢুকবে পজিটিভ টার্মিনাল দিয়ে আর বের হবে নেগেটিভ টার্মিনাল দিয়ে। এই কথাটা কি বোঝা যায়? Yes, sir. সোর্সের ক্ষেত্রে ঢুকবে নেগেটিভ দিয়ে আর বের হবে পজিটিভ দিয়ে, আর লোডের ক্ষেত্রে ঢুকবে পজিটিভ দিয়ে বের হবে নেগেটিভ দিয়ে। নেগেটিভ দিয়ে। উল্টায় একটা কথা বলতে পারি, তাহলে লোডের যেই মাথাটা দিয়ে কারেন্ট ঢুকে তাহলে ওইটা আসলে পজিটিভ বলা যায় এটা? জি স্যার। লোডের যেই মাথাটা দিয়ে কারেন্ট ঢুকে ওইটা তাহলে আসলে পজিটিভ। আচ্ছা, এই কথাগুলো একটু মাথায় রেখে। আচ্ছা, একটু গেল। এখন নেক্সট হচ্ছে কিরশফস ল। তো এইগুলো কিছু বাংলা কথাবার্তা এমনি স্লাইড সাজানোর জন্য দিছি। সেটা হচ্ছে গিয়ে কিরশফস মেইনলি দুইটা ল আছে, একটা হচ্ছে ভোল্টেজ ল, একটা কারেন্ট ল। তো আজকের এক্সপেরিমেন্টটা ভোল্টেজ ল নিয়ে, তো এটা নিয়ে কি এখন চলে যাবো করতে। এখন কিরশফস ভোল্টেজ ল, এটা মনে পড়ছেন? যে কোনো একজন বলেন তো এটা স্টেটমেন্টটা কি কি বলে ভোল্টেজ লতে? In a closed loop of a circuit, the total amount of voltage is equal, the summation of total voltage is equal to the summation of the product of current flow and resistance of each branch. আচ্ছা, আপনি একদম মুখস্থ বইয়ের মতো অনেক কঠিন করে বলছেন। আচ্ছা, আমি একটু সহজ করে বাংলাই বলি, দেখেন বুঝেন নাকি। একটা ক্লোজ লুপে টোটাল ভোল্টেজের সামেশন ছিল, বলা যায়? Yes, sir. এটা যদি বলা যে থাকে, তো এখন এই সার্কিটটার মধ্যে কিছু জিনিস একটু চিন্তা করি। ধরেন বাম পাশে একটা সার্কিট আছে, তো আমি জাস্ট কেভিএলটা শেখার জন্য এই সার্কিটটার মধ্যে কেভিএল অ্যাপ্লাই করে দেখবো কি হয়। ঠিক আছে, তো ফার্স্ট কাজ হচ্ছে আমার হচ্ছে মানে টার্মিনাল গুলা পোলারিটি দিয়ে দেওয়া সার্কিটে। তো এইটা যেহেতু এই যে বাম পাশে এই দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, তো এইটা হচ্ছে ভোল্টেজ সোর্সের তাহলে পজিটিভ, এটা নেগেটিভ বলা যায়? এটা পজিটিভ, এটা নেগেটিভ, দুইটা ভোল্টেজ সোর্স দিচ্ছে। ঠিক আছে, এখন বলেন এই যে ডান পাশে একটা R1 রেজিস্ট্যান্স আছে, এটার পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা? এই বাম মাথাটা পজিটিভ নাকি এই মাথাটা পজিটিভ? স্যার বাম মাথা পজিটিভ। লেফট স্যার। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। এই পাশে এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এটুকু ঠিক লিখছি? Yes, sir. জি স্যার। এটুকু যদি ঠিক লিখে থাকি, তাহলে এখন আমি বলি যে এখন একটা কেভিএল অ্যাপ্লাই করার জন্য আমি হচ্ছে গিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনও চিন্তা করতে পারি, আবার ক্লকওয়াইজ ডিরেকশনও চিন্তা করতে পারি। ফার্স্ট একটা ক্লকওয়াইজ ডিরেকশন চিন্তা করে দিই। কারণ আমি এই বরাবর একটা হচ্ছে গিয়ে ক্লকওয়াইজ ডিরেকশনে আমি ভোল্টেজ কারেন্টটা কাউন্ট করব। তো কেভিএলটা আমাকে কি বলছে? সামেশন অফ অল ভোল্টেজ ইকুয়াল টু 0। তো এই বরাবর যদি আমি চিন্তা করি, তাহলে এই লাইনটা কি লেখা যায়? যদি ধরেন বা এই পাশ থেকে আসা শুরু করছি, তো ধরেন ফার্স্ট এই জিনিসটা পাইছি, এই জিনিসটা পাইলে তো এইটার জন্য আমার ইয়েটা কি হবে? পোলারিটি কি হবে? নেগেটিভ পাইছি না? যদি ক্লকওয়াইজে আসি, Yes, sir. Yes, sir. বুঝতেছেন কথাগুলো কি বলতেছি? Yes, sir. Yes, sir. তাহলে আরেকবার রেখে দেখো। ধরেন এরকম একটা সোর্স দিতেছি, এটা বুঝলে ওইটাও বুঝবেন। তো ধরেন এটা হচ্ছে আপনার V1, এটা হচ্ছে আপনার R1, এটা হচ্ছে R2। তাহলে এখন ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ পোলারিটি দাও। পোলারিটিটা কেমন হবে? এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। এই পর্যন্ত বুঝা যায়? Yes, sir. Yes, sir.
তাহলে এখন ক্লকওয়াইজ ডিরেকশন নেই, ক্লকওয়াইজ ডিরেকশন নিলে কি হবে? মাইনাস V1 হবে না ফার্স্ট কথাটা? যেই সাইন পাইছে ওই Yes, সাইনে sir. দেব। মাইনাস দিয়ে আসলে ফার্স্ট কি পাইছে, যে এই জায়গায় মাইনাসটা পাইছে না, এই জন্য মাইনাস V1। তারপরের এলিমেন্টের ক্ষেত্রে ড্রপ কত হয়েছে বলেন তো? পরের Sir, এলিমেন্ট মানে plus এইটা, হ্যাঁ প্লাস IR1 IR1, IR থ্যাংক ইউ। তারপরেরটা প্লাস IR2। IR2 IR2 তো কি বলছিলাম, আমার কার্শফ ভোল্টেজ লটা কি ছিল? সামেশন অফ ভোল্টেজ ইকুয়াল টু 0। তো এইটাও তো ভোল্টেজ, এইটাও ভোল্টেজ, এইটাও ভোল্টেজ। এখন এই ক্লোজ লুপটার মধ্যে আর কোনো ভোল্টেজ আছে? তিনটা এলিমেন্টের জন্য তো ভোল্টেজ কাউন্ট করে ফেলছি, নাই স্যার। তাহলে আমি ইকুয়াল টু 0 লিখতে পারি, বলা যায় sir. এই লাইনটা। জি Yes, স্যার। sir. আচ্ছা, এই লাইনটা যদি বলা যে থাকে, তাহলে এখন আমার এই সার্কিটটার মধ্যে দেখেন এই লাইনটা কিভাবে লেখা যায়। মাইনাস VDC2 মাইনাস VDC1 প্লাস IR1 প্লাস IR2 প্লাস IR3 লেখা যায়। জি স্যার। Yes, sir. আচ্ছা, এটা ছিল আমার ক্লকওয়াইজ ডিরেকশনে। তো এখানে হচ্ছে আর লেখাটা ভুল হয়েছে, এটা IR1 হবে অথবা ভোল্টেজ ড্রপ অ্যাক্রস R1 হবে, যাই হোক বুঝছেন তো আর কি। তো এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ডিরেকশনে। তো একই সার্কিটে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে করি, তাহলে আমার সার্কিট ইকুয়েশনটা কেমন হবে? সেম স্যার, শুধু চিহ্নগুলো হ্যাঁ। উল্টা হবে। চিহ্নগুলো উল্টা হবে, বাট ওইটা যদি একবার পক্ষান্তর করি বা -1 দিয়ে গুণ করি, আলটিমেটলি একই হবে না? জি স্যার। এই জিনিসগুলো তো আপনার পড়ে আসছে। তো অ্যাকচুয়ালি আমার ইকুয়েশন দুটো একই, মানে ক্লকওয়াইজ করি অ্যান্টি ক্লকওয়াইজ করি এক, যাই করি একই আসবে ইকুয়েশন, যদি ঠিক লেখ আর ভুল লেখলে ডিফারেন্ট হবে। আচ্ছা, এই পর্যন্ত গেল। এখন এই দুইটা ইকুয়েশনকে যদি রিঅ্যারেঞ্জ করি, তখন আমি কি লিখতে পারি? VDC1 প্লাস VDC2 ইকুয়াল টু হচ্ছে I অফ R1 প্লাস R2 প্লাস R3। এই লাইনটা কি লেখা যায়? জি স্যার, পক্ষান্তর করে নেই। হ্যাঁ, পক্ষান্তর করে। কি করছি তাহলে দেখেন, এইখানে ভি গুলাকে একসাথে রাখছি আর আর গুলাকে একসাথে রাখছি। তার মানে কি, অ্যাক্টিভ এলিমেন্ট গুলাকে বাম পাশে নিচ্ছি আর প্যাসিভ এলিমেন্ট গুলাকে ডান পাশে নিচ্ছি। তো অ্যাক্টিভ এলিমেন্ট গুলো আসলে ভোল্টেজের রাইজ ঘটায়, রাইজ মানে জেনারেট করে। এই জন্য আমি বলতে পারি আসলে সাম অফ ভোল্টেজ রাইজ ইকুয়াল টু আসলে এই পাশে হচ্ছে প্যাসিভ এলিমেন্ট গুলোর জন্য ভোল্টেজের ড্রপ ঘটবে, সাম অফ ভোল্টেজ ড্রপস। এই লাইনটা কি বোঝা যায়? জি Yes, স্যার। sir. এই যে একদম লাস্ট লাইনটা লিখছি, এটা হচ্ছে কার্শফ ভোল্টেজ লয়ের একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট। মানে এই লাইনটা বললেও কার্শফ ভোল্টেজ লকে বোঝানো যায়, এবং এই লাইনটা দিয়ে যদি আমি সার্কিটটা ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার দেখতে সুবিধা হবে। কিরকম দেখতে সুবিধা হবে? দেখেন, আমি এই সার্কিটে যে আঁকছিলাম, তাহলে এখন এইটার মধ্যে যদি ওই লাইনটা বসে, তাহলে লাইনটা কি হবে? ডাইরেক্ট এই লাইনটা কি লেখা যায়? V1 ইকুয়াল টু IR1 প্লাস IR2। Yes, জি sir. স্যার, লেখা যায়। এটা কিভাবে লিখলাম? এটা কিন্তু অনেক তাড়াতাড়ি লিখছি। কিভাবে লিখলাম? একটাই রাইজ ঘটাইছে, তাহলে V1। তো এটা বাম পাশে শেষ হয়ে গেল। বাম পাশে কি ছিল? সামেশন অফ রাইজ। তো একটাই যেহেতু আছে, তো রাইজ শেষ হয়ে গেল সামেশন। আর ইকুয়াল ডান পাশে কি হবে? সামেশন অফ ড্রপ। এখানে ড্রপ কয়টায় ঘটছে? দুইটা রেজিস্ট্যান্সে ঘটছে, এই জন্য I অফ R1 প্লাস I অফ R2। ঠিক আছে? জি স্যার। Yes, sir. এটা গেল নরমাল একটা স্টেটমেন্ট। এখন এখানে একটা ছোট ম্যাথ দেওয়া আছে, সেটা হচ্ছে KVL এর একটা ম্যাথ। যেটা বলছিলাম বারবার, এই জিনিসগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। তো এই জিনিসগুলো হচ্ছে একটু ফাস্ট চলে যাবো এক্সপেরিমেন্টের দিকে। তো অ্যাকচুয়ালি এটা আমার না দেখা দিলেও হয়, বাট একটু দেখাই। আচ্ছা দেখেন, KVL এর একটা ম্যাথ, সেটা হচ্ছে গিয়ে এই একটা সার্কিট দেওয়া আছে। তো এই সার্কিটটা কিন্তু ওহমস ল অ্যাপ্লাই করে সলভ করা যায়, বাট একটু বড় হয়, তাই না? এগুলো করছেন আপনারা, ইন্টারমিডিয়েটই করছেন। এখন বলছে প্রত্যেকটা এলিমেন্টের অ্যাক্রসে ভোল্টেজ আর কারেন্ট বের করো। এটা হচ্ছে আপনার কোশ্চেন। তো এই কোশ্চেনটা যদি করা হয়ে থাকে, এখানে হচ্ছে 2-3টা রুল একসাথে অ্যাপ্লাই করে পুরো সার্কিটটা সলভ করা লাগবে। 2-3টা রুল কারা কারা? ফার্স্ট হচ্ছে ওহমের ল লাগবে, তারপর হচ্ছে কার্শফ ভোল্টেজ ল লাগবে, তারপর হচ্ছে কার্শফ কারেন্ট ল লাগবে। কি বলছি, কথাটা কি বুঝা গেছে? জি স্যার। Yes, sir. Yes, sir. আচ্ছা দেখেন, ওহমস ল অ্যাপ্লাই করে ফার্স্টের থেকে এই 3টা লাইন আমি লিখতে পারবো না? এটুকু এখানে হচ্ছে যে এই পোর্শন, এটা ধরছি R1, এটা ধরছি এই রেজিস্ট্যান্স R2, এই রেজিস্ট্যান্স R3। তো R1 এর একটা ভোল্টেজ ড্রপ V1, R2 এর একটা ভোল্টেজ ড্রপ V2, R3 এর একটা ভোল্টেজ ড্রপ V3। তো এই ক্ষেত্রে V1 করতে হবে, যদি এটার অ্যাক্রস দিয়ে কারেন্ট, মানে এইটার উপর দিয়ে কারেন্ট ফ্লো I1 হয়, I1 * 8 হওয়ার কথা না? জি স্যার। ইকুয়াল টু IR। আচ্ছা, তাহলে V2 এর মানটা কত হওয়ার কথা? I1 into 3 I2 into I2 3 * 3, যে এটার উপর দিয়ে কারেন্ট যাচ্ছে I2, এটার উপর দিয়ে কারেন্ট যাচ্ছে। দেখেন I3 এইখানে I1 কারেন্টটা জেনারেট হয়েছে এখান থেকে। দেখেন আরেকবার দেখাই, দেখেন I1 কারেন্টটা জেনারেট হয়েছে এইখান থেকে, ঠিক আছে? এই কারেন্টটা এখানে যখন আসলো, তখন এই কারেন্টটা দুই ভাগে ভাগ হওয়া লাগবে না? কারণ একই কারেন্ট তো দুই পাশে যেতে পারবে না। জি স্যার। তো মেইন কারেন্টটা সার্কিট থেকে উৎপন্ন হয়েছে I1। I1টা যখন, এখন এটার নাম কি বলছিলাম আজকে একদম ক্লাসে শুরুতে বলছিলাম, এটা একটা নাম আছে এই পয়েন্টটার, নোড। নোড। থ্যাংক ইউ। এই নোড, এই নোডে এসে দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে I1 পোর্শন, একটা হচ্ছে I2 পোর্শন, I3 পোর্শন। তো যেহেতু মাদার কারেন্ট I1,
আর তার দুইটা সান বা ডটার বলতে পারি I2 আর I3, তাহলে এগুলো কি বলতে পারি আমি? I1 ইকুয়াল টু I2 প্লাস I3। Yes, sir. জি স্যার। তো এইখানে আবার দেখেন I2 টা আসতেছে, এইখানে আবার I3 টা আসতেছে, এই নোডে গিয়ে তারা আবার একসাথে হয়ে I2 আর I3 যোগ করলে I1 হয়ে যাবে, তাই না? জি স্যার। বুঝা যাচ্ছে আমার কথাগুলো? জি স্যার। Yes, sir. আচ্ছা, এই যে এই কথাগুলো বললাম যে I1 ইকুয়াল টু I2 প্লাস I3 অথবা I2 প্লাস I3 ইকুয়াল টু I1, এইগুলাকে কি বলা হয়? কারশফস কারেন্ট ল। জি স্যার। মনে আছে এটা কারশফস কারেন্ট ল কি? Yes, sir. আচ্ছা, এটা তাহলে আমি বলতে পারি। তো কারশফস কারেন্ট ল অনুযায়ী আমি লিখতে পারবো যে I1 ইকুয়াল টু I2 প্লাস I3, এটা লিখলাম। এখন ফার্স্ট লুপটা চিন্তা করি, ফার্স্ট লুপের মধ্যে ক্লকওয়াইজ চিন্তা করি, এরকম চিন্তা করি। তো এই লুপের মধ্যে যে কোনো একজন আমাকে বলেন তো যে ওই যে যদি তাড়াতাড়ি লিখতে চাই তাহলে এই লুপের জন্য সার্কিট কি হবে? আগেরটার মধ্যে আমি যেটা যে আমি আঁকছিলাম পেনটা, ওইটার মধ্যে দেখতে বলেন তো কি হবে? 30 is equal to 8I1 plus Plus? 3I2. হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, বুঝছে, বুঝছেন? আপনি নিজেই বুঝছেন যে আপনারটা বুঝছে, তাই না? হ্যাঁ। এই লাইনটা হয়েছে, দেখছেন? এই 3 লাইন না লেখা আমি এক লাইনে করতে পারলাম ওই কথাটা। এখন বলেন তো লুপ 2 এর জন্য ইকুয়েশনটা কত হবে? So 30 is equal to 8I1 plus 6I3. হ্যাঁ, যেটা আমার কথা সেটা হচ্ছে লুপ 2 এর মধ্যে কি 30 এলিমেন্টটা আছে? No. Sorry, sorry, ভুল। তাহলে আরেকজন বলেন তো কত হবে? জিরো স্যার। 3I2 plus 6I3 equal to 0. হ্যাঁ, 3I2 plus 6I3 equal to 0 অথবা 6I3 minus 3I2 equal to 0, একটা করলেই হবে, কারণ যেটা লেখেন একই কথা, তাই না? মানে আমি লিখছি এই লাইনটা, আপনারা বলছেন উল্টায়া, বাট আলটিমেটলি একই জিনিস না? Yes, sir. জি স্যার। ইয়েস স্যার। Sir. হ্যালো, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার। আমার কারেন্ট চলে গেছে বসে। আচ্ছা, যেটা বললাম, আমি লিখছিলাম এই যে এই জিনিসটা, আপনারা বলছেন এটার উল্টা, বাট আলটিমেটলি একই কথা না? আমি যদি এটাকে 3I2 minus 6I3 লিখি, একই তো কথা, তাই না? Yes, sir. ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখেন আমার যদি দুইটা এলিমেন্ট সলভ করা লাগে তাহলে কয়টা ইকুয়েশন লাগে? বা আমার হাতে দুইটা ইকুয়েশন থাকলে আমি কয়টা ভেরিয়েবল সলভ করতে পারবো? দুইটা। তো দেখেন এইখানে আমার হাতে দুইটা ইকুয়েশন আছে, বাট এইটার মধ্যে ভেরিয়েবল আছে I1 I2 আর এটার মধ্যে ভেরিয়েবল আছে I2 I3, তাহলে কি এখন সলভ হবে? না না, স্যার। আচ্ছা, তো এখন কি করতে পারি? এই I1 টাকে যদি আমি এই KCL এর ইকুয়েশনটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি, তাহলে তো এই ইকুয়েশনটা আমাদের শুধু I2 আর I3 থাকবে, তাই না? কথাটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। Yes, sir. তাহলে এইটার মধ্যে যদি I2 আর I3 থাকে তাহলে আমার এই ইকুয়েশনটার থেকে আমি এই ইকুয়েশনটা পাই। তাহলে এখন দেখেন আমার যদি এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা কনসিডার করি, তাদের মধ্যে I2 আর I3 আছে আর দুইটা ইকুয়েশন আছে, তাহলে এই দুইটা ইকুয়েশন সলভ করলে আমি I2 আর I3 পেয়ে যাব। Yes, sir. I2 আর I3 যদি পেয়ে যাই তাহলে KCL থেকে আমি I1 পেয়ে যাব। Yes, sir. I1 I2 I3 সবগুলো যদি পেয়ে যাই তাহলে আমি ওহমস ল থেকে সব ভোল্টেজ গুলো পেয়ে যাব। তাহলে আমার পুরো সার্কিটটা সলভ করা হয়ে গেল, ঠিক আছে? স্যার স্যার এই যে বলেন। পোলারিটির সময় যে ক্লকওয়াইজ যে ধরলেন, এটা কি মানে একটা প্রবলেমে একটা লুপে ক্লক মানে সব লুপে ক্লকওয়াইজ ধরতে হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ধরতে হবে, নাকি লুপ টু হ্যাঁ। লুপ আপনি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চেঞ্জ এটা বেটার প্র্যাকটিস, যদি সব দিকে আপনি একই ডিরেকশন ধরেন, একটা এটা বেটার প্র্যাকটিস, একই ডাইরেকশন? একই ডিরেকশনে ধরাটা ভালো। আচ্ছা, এই যে কোশ্চেনটা বললাম এটা কি বোঝা গেছে পুরোটুক? Yes, sir. এইভাবে আপনারা স্যার, হ্যাঁ বলেন। স্যার লুপটা স্যার এই যে আপনি যেটা ধরছেন স্যার 3 ওহম আর 6 ওহম দুইটা একসাথে একটা লুপ ধরছেন, তো স্যার আমি যদি স্যার 6 ওহম 8 ওহম আর 30 ভোল্টটাকে যদি ধরতাম সমস্যা হইতো কোনো? না, হইতো না, বাট এখানে আপনার ভেরিয়েবল গুলো অন্যভাবে আসতো, তখন ওইভাবে আপনার রিঅ্যারেঞ্জ করে সাজানো হলো। বুঝছি স্যার। ওইটা বাসায় চেষ্টা করে, মানে আপনি ট্রাই করে দেখতে পারেন, সমস্যা না। পড়ানো তো এগুলা যেমন এগুলো অ্যাডভান্স করা, তো এটা যে একটাই নিয়ম এমন তো না, হয়তো বা আপনি এমন কোন রুল আবিষ্কার করে ফেলতে পারলেন যেটা কারশফস ল এর থেকেও বেশি বেটার, তখন ধরেন আপনার নামে একটা ল হবে। গেল কেভিএল। এখন কেভিএল এর একটা বড় ভাই আছে, এটার নাম হচ্ছে মেশ অ্যানালিসিস। তো মেশ অ্যানালিসিস অ্যাকচুয়ালি কেভিএল এর থেকে ইজিয়ার। তো
আপনাদের আজকে মেশ অ্যানালিসিসটা দেখে ওই পরের আজকের ল্যাবের দিকে চলে যাব। তো এটা হচ্ছে আজকে পড়ার নেক্সট টপিকটা। আচ্ছা, নাকি টায়ার্ড হয়ে গেছেন না বুঝতেছেন নাকি কোন মুডে আছেন? না স্যার বুঝতেছি স্যার। যদি বুঝেন তাহলে সেম সার্কিটেই আমি যদি মেশ অ্যানালিসিস করতে চাই তাহলে কি হবে? আগের বার আমি যখন কার্শফ অ্যানালিসিস করছিলাম ফার্স্ট কাজটা কি ছিল? প্রতিটা এলিমেন্টের পোলারিটি দিয়ে প্রতিটা ব্রাঞ্চ কারেন্ট অ্যাসাইন করে দেওয়া, তাই না? জি স্যার। আগের বার অনেকগুলা ব্রাঞ্চ কারেন্ট ছিল। তো দেখেন আগের বার যখন ফার্স্ট লুপটা চিন্তা করছি, দেখেন ফার্স্ট লুপের মধ্যে দুইটা কারেন্ট ছিল, I1 ও ছিল I2 ও ছিল, তাই না? আবার সেকেন্ড লুপটার মধ্যে দুইটা কারেন্ট ছিল, I3 ছিল আর I2 ছিল। ঠিক বলতেছি? আচ্ছা, তো মেশ অ্যানালিসিস যেটা বলে সেটা বলে কি যে একটা লুপের মধ্যে একটা কারেন্টই থাকতে পারবে, এরকম একটা কথা বলে। তো আমার হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট গুলো এখন হিসাব করব না। কি বলছি কথাটা বুঝা গেছে? স্যার একটু আরেকবার। আরেকবার বলে আমি সার্কিটটা এঁকে দেখি আরেকবার, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আপনারা হচ্ছে এই সার্কিটটা মনে রাখার চেষ্টা করেন, আমরা একটু মনে করে দেন পরে। কেমন আছে? 30 ভোল্ট সোর্স, তারপরে 8 ওহম, 3 ওহম, 6 ওহম, একটু মনে করে দেন, ঠিক আছে? ফার্স্টে কি ছিল? 30 ভোল্ট ব্যাটারি। হ্যাঁ, 30 ভোল্ট ব্যাটারি, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর 8 ohm. 8 ওহম স্যার। এরকম, তাই না? Yes, এটা sir. এটা কত ছিল? 3 3 ohm. ছিল 8, এটা ছিল 30। তাহলে এখন আমি হচ্ছে ফার্স্টে পোলারিটি দিয়ে নিই। এটা তো প্লাস মাইনাস দেখাই যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে এই পর্যন্ত? জি স্যার। আচ্ছা, যদি ঠিক থেকে থাকে তাহলে নেক্সট কি কাজটা করব সেটা হচ্ছে কি বলছি, মেশ অ্যানালিসিস করব, নট কেভিএল, মেশ। মেশে কি করব, একটা বড় লুপে একটা কারেন্টই থাকবে। এটা যদি একটা লুপ চিন্তা করি, এটার মধ্যে একটা কারেন্ট থাকবে I1, আর এইটার মধ্যে একটা কারেন্ট থাকবে, এই কারেন্টটার নাম কি? I2, ঠিক আছে? এবং অবশ্যই মেশের ক্ষেত্রে অবশ্যই তাদের একই ডিরেকশনে ধরা লাগবে। এই পর্যন্ত বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝা যায় থাকে, এখন আমাকে বলেন I1 লুপটার জন্য, মানে ফার্স্ট লুপটার জন্য আমার একটা যদি কেভিএল এর টাইপ ইকুয়েশন লিখতে চাই, ইকুয়েশনটা কেমন হবে? 30 ইকুয়াল টু 8I1 প্লাস 3I1, এরকম লিখতে পারি না? জি স্যার। বাট এখন যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে এই 3 ওহমটা এটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার কি কমন না? 8I1 plus 3I1। আচ্ছা, Yes. এইটুক, হ্যাঁ এইটুক লিখলাম। এখন যেটা আমাকে বলেন যে এই যে এই রেজিস্ট্যান্সটা এটার মধ্যে দিয়ে শুধু I1 কারেন্টের এফেক্ট আমি লিখছি, বাট এটার মধ্যে তো আসলে I2 কারেন্টও যাবে, তো ওইটা তো পুরোপুরি আমি নেগলেক্ট করতে পারবো না, ওইটা কিছু একটা কনসিডার করা লাগা উচিত, তাই না? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা কি লিখবো যে যখন আমি নিজের লুপ চিন্তা করবো, মানে এই ক্ষেত্রে আমি 1 নাম্বার লুপ চিন্তা করছি, তো নিজের লুপের ক্ষেত্রে নিজের কারেন্ট গুলো হবে পজিটিভ, আর যদি অন্য কোনো লুপের কারেন্ট থাকে সেটা হবে নেগেটিভ, মাইনাস হবে। হ্যাঁ থ্যাংক ইউ, এরকম হবে। বুঝা যায় কথাটা? জি স্যার, বুঝতে পারছি। এখন তাহলে বলেন তো 2 নাম্বার লুপের জন্য আমার ইকুয়েশনটা কেমন হবে? এরকম দেখেন তো, ডাইরেক্ট লিখতে পারি নাকি? 9I2 minus 3I1 equal to 0। 9I2 minus 3I1। বুঝছেন? 9 না 6? এই যে 6 plus 3 একবারে লিখছি, মানে আচ্ছা, হয়তো আচ্ছা, 6I2 জি, স্যার। plus 3I2 minus 3I1, এটা একবারে লিখছি যে দুইটা যেহেতু আছে টোটাল যোগ করে 9I2 minus 3I1 equal to 0। এই পর্যন্ত কি বোঝা যায়? জি স্যার। সবাই বুঝছেন? জি স্যার। কারো কনফিউশন থাকলে বলেন। 9 কেন হলো একটু আবার এটা একটা আবার বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ শিওর। 9 কেন হইলো, আপনি হচ্ছে সেকেন্ড লুপটা কনসিডার করেন, ঠিক আছে? কলম হয়ে গেছে, সেকেন্ড লুপটা কনসিডার করেন। সেকেন্ড লুপটা কনসিডার করলে কি লেখা যায়? 6I2 প্লাস 3I2 মাইনাস 3I1 ইকুয়াল টু 0। তো এটা আমি একবারে 6I2 আর 3I2 যোগ করে 9I2 লিখে দিচ্ছি। এই যে এইটা 6, এটা 3, তাহলে এই লুপটা যদি কনসিডার করি তাহলে কত হবে? বুঝতে পারছেন? 9I2 minus 3I1। হ্যাঁ, সবাই কি বুঝছেন? স্যার 6I2 minus 3I2 হওয়ার কথা না স্যার? না, নিজের লুপের কারেন্ট গুলো সব পজিটিভ হবে। তো নিজের লুপ মানে কি? এটা যেহেতু 2 এর লুপ, তাহলে I2 হচ্ছে নিজের কারেন্ট, তাহলে 6I2 টাও পজিটিভ হবে, 3I2 টাও পজিটিভ হবে। আর যেহেতু এটা হচ্ছে বাইরের লুপ, প্রতিবেশী হবে এখানে নেগেটিভ। এটা স্যার হচ্ছে ডিরেকশন কি আমরা ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারবো? না, একই দিকে নেওয়া লাগবে, মানে এটা ক্লকওয়াইজ নিলে এটা ক্লকওয়াইজ নেওয়া লাগবে।
মানে দুইটা যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ নেই কোনো হ্যাঁ সমস্যা পারবেন হবে? পারবেন পারবেন ওটা পারবেন, দুইটা নিলে দুইটাই সেম। একটু চেঞ্জ আছে তাই না, মেশে কেভিএল এর সাথে একটু চেঞ্জ আছে বাট অলমোস্ট সেম, মানে কেভিএল এর বেসিকটা ধরেই তার উপর মেশ দ্বারা করানো হয়েছে। তো এখন এই দুইটা ইকুয়েশনকে বলতে পারবেন যে এইটা কিভাবে আসছে, যে এইটা আর এইটা পারবেন? কারেন্ট জাংশনের সাথে ডিফারেন্সটা মানে কারশফের মানে কারেন্ট রুলের সাথে ডিফারেন্সটা কি? কারশফস কারেন্ট ল এর সাথে মেশের ডিফারেন্স কি? ইয়েস স্যার। কারশফস কারেন্ট ল তো হচ্ছে কারেন্ট নিয়ে ডিল করে, যে একটা নোডের মধ্যে আপনার কারেন্টের সামেশন 0, বাট এইখানে যে আমি যে 9 3 লিখতেছি এগুলো কিন্তু আসলে ভোল্টেজ, এগুলো কিন্তু কারেন্ট, এগুলো কিন্তু ভোল্টেজ ড্রপ। দেখেন 9টা রেজিস্ট্যান্স, এই 3টা রেজিস্ট্যান্স, তো আই এর সাথে যদি আর গুণ করি এটা কিন্তু ভোল্টেজ হয়ে গেছে, এটা কিন্তু কারেন্ট। তো মেশটা কিন্তু আসলে কেভিএল থেকে আসছে, নট কেসিএল। ওকে স্যার। আমি কি বুঝাইতে পারছি আমি কি বলছি, বা আপনার কোশ্চেন অ্যান্সার পেয়েছেন? ইয়েস স্যার। তাহলে স্যার মাঝখানে যে তারটা আছে স্যার ওইটা দিয়ে মানে 3 ওহম রেজিস্ট্যান্স ওইটা দিয়ে কত কারেন্ট যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ ওইটা বলতেছি, আসতেছি একটা একটা সলভ করে আসি, মানে ধাপে ধাপে যাবো এই প্রশ্নটা। আচ্ছা আরেকজন যে জিজ্ঞেস করেছিলেন কেসিএল এর সাথে মেশের সম্পর্ক, তো কেসিএল এর সাথে আসলে মেশের সম্পর্ক না, মেশের সম্পর্কটা হচ্ছে কেভিএল এর সাথে। আর কেসিএল থেকে যে জিনিসটা বের হয় ওটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস, তো এটা আমরা নেক্সট এক্সপেরিমেন্টে করবো, আজকে না, ঠিক আছে? আচ্ছা গেল। তাহলে এখন আমি দেখেন এরকম একটা I1 I2 দিয়ে একটা ইকুয়েশন পাইছি, এরকম I1 I2 দিয়ে আরেকটা ইকুয়েশন পাইছি, তো দুইটা ইকুয়েশন যদি সলভ করি তাহলে I1 আর I2 এর মানটা ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবো না? বুঝতে পারতেছেন কি বলছি? আচ্ছা তো দেখেন আমি এইখানে এই বড় কারেন্টটায় বড় লুপটার I1 পেয়ে গেছি, আবার এইখানে একটা বড় লুপের I2 পেয়ে গেছি। এখন যদি আমার ছোট ছোট ব্রাঞ্চ কারেন্ট বের করা লাগে তাহলে এখন কিভাবে করবো? তো এখন আমার কাজটা কি করা লাগবে, এইটার সাথে এটা একটু কারেসপন্ড করা লাগবে। এটা একটা কাজ করি, এই জিনিসটা একটু ওইখানে নিয়ে আসি, ঠিক আছে? আচ্ছা পেইন্ট উইন্ডো কি দেখা যাচ্ছে? ইয়েস জি স্যার। স্যার। Yes, sir. তো দেখেন এখন দেখেন আমার মেইন কারেন্টে যে লুপ কারেন্ট আমি I1 কিন্তু পেয়ে গেছি তাই না, এই I1 টা পেয়ে গেছি, I2 টাও পেয়ে গেছি। এখন আমার কি লাগবে, মানে এই ব্রাঞ্চ কারেন্ট I1 লাগবে, ব্রাঞ্চ কারেন্ট I3 লাগবে, আর ব্রাঞ্চ কারেন্ট I2 লাগবে, এই তিনটা জিনিস লাগবে তাই না? বুঝতে পারতেছেন আমার কথা কি বলতেছি? আচ্ছা Yes, এখন sir. এখন দেখেন এই কারেন্টটা ব্রাঞ্চ কারেন্ট I1, দেখেন তো এই কারেন্টটা আর এই বড় লুপ কারেন্ট I1 টা দুইটা আসলে একই জিনিস না? কারণ বড় লুপ কারেন্ট Yes, sir. I1 টাতে যে এইভাবে যাচ্ছে না, এই এইভাবে টু যাচ্ছে। দিকটা তো একই যাবে স্যার, কিন্তু যখন 3 ওহম স্যার, দিকটা একটু যাবে আরেকবার। তখন তো দুইটা কারেন্টের মানে একটা ইয়া হবে না স্যার, পজিশনটা হ্যাঁ 3 ওহমটা এখনো বলি নাই তো, আসতেছি আস্তে আস্তে। আমি ফার্স্ট যে কথাটা বলতে পারলাম সেটা হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট যদি বড় হাতের I1 দিয়ে লিখি এটা অ্যাকচুয়ালি আমার লুপ কারেন্ট I1 এর সমান, এটা বলতে পারি? Yes, sir. Yes, sir. নেক্সট যে কোশ্চেনটা যাব সেটা হচ্ছে জি, স্যার। যেগুলো সহজে বোঝা যায় সেগুলো আগে দেখি। তাহলে বলেন তো যে ব্রাঞ্চ কারেন্ট I3 ইকুয়াল টু আমি লুপ কারেন্ট I2 বলতে পারি? Yes, sir. এই দুইটা বলে ফেলতে পারি তাই না? ঠিক আছে এই দুটো বলেন। জি স্যার, I2. হ্যাঁ I2। তো এখন দুইটা জিনিস পেয়ে গেছি, এখন লাস্ট একটাই বাকি আছে, সেটা কি বাকি আছে? ব্রাঞ্চ কারেন্ট I2 তাই না? Branch current I3. I2. I2 হ্যাঁ I3 তো না I2 আর কি, মানে এই যে এই কারেন্টটা, I2, ঠিক আছে? হ্যাঁ তো এই কারেন্টটা দেখেন ওর মধ্যে I1 এর ইফেক্ট আছে আবার I2 এর ইফেক্ট আছে তাই না? Yes, sir. I1 minus তাহলে কি I2? I1 minus I2? হ্যাঁ ভেরি গুড, I1 I2। এখন বলেন তো কেন কোনটারে প্লাস দিলাম কোনটারে মাইনাস দিলাম? সাইন হিসেব করে? হ্যাঁ 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 আমরা thank you। যদি একটা ক্লকওয়াইজ মানে যে ডিরেকশন ধরতেছি ওটা প্লাস ধরেছে, অপোজিটে মাইনাস ধরেছে। দেখেন আপনার হচ্ছে গিয়ে এখানে ওটা করে দেখুন, দেখেন আপনার হচ্ছে I1 টা কিন্তু এইটা তাই না, আর I2 টা হচ্ছে এইটা, তো আবার এই ব্রাঞ্চ I1 টা হচ্ছে এইটা, তাহলে এই I2 টা কার সাথে কারেসপন্ড করে, লুপ কারেন্ট I1 এর সাথে নাকি লুপ কারেন্ট I2 এর সাথে? I1 এর সাথে। I1 এর সাথে, এই জন্য I1, আর এটাকে আবার হচ্ছে গিয়ে উল্টার দিক থেকে দিতেছে কে I2। তো ফিজিক্সে তো জানেন প্লাস মাইনাসের দিক বুঝে, এই জন্য ভেক্টর হিসেবে, ভেক্টর তো না কারেন্ট তো স্কেলার, যাই হোক এই কারণে হচ্ছে I1 I2 বুঝে গেছে? Yes, sir. সবাই ক্লিয়ার?
Yes, sir. I1 মানে তার যদি Yes, নেগেটিভ sir. আসে স্যার তাহলে কি কারেন্টটার অপোজিট দিকে যাবে স্যার? তার মানে তখন বুঝাবে আসলে কারেন্টটা এই দিকে ফ্লো হচ্ছিল না, কারেন্টটা উল্টা দিকে ফ্লো হচ্ছিল। স্যার লাস্টের কথাটা একটু আরেকবার বলা যাবে? ওই যে একজন জিজ্ঞেস করলো যে I1 মাইনাস I2 এই মানটা যদি নেগেটিভ আসে তাহলে সেটা কি ইমপ্লিমেন্ট করে, মানে সে কি বুঝায়? তখন বুঝাচ্ছে আসলে কারেন্টটা আসলে এই দিকে যাচ্ছিল না, কারেন্টটা আসলে উল্টা দিকে যাচ্ছিল, এটা বুঝায়। মানে I2 এর ডিরেকশনে যাচ্ছিল। হ্যাঁ, I2 এর ডিরেকশনে যাচ্ছিল, এই জন্যই তখন I2 টা যদি পজিটিভ ধরতাম তখন কিন্তু আর পজিটিভ এসে পড়তো, তাই না? ইয়েস স্যার। জি স্যার। এটাই আর কি। বুঝছেন সবাই? দেখেন মেশ অ্যানালিসিস দিয়ে কিন্তু সেম কাজই করতে পারি, মানে ওই কেভিএলটাই করতে পারি, বাট আরো ইজিয়ার হয়, তাই না? ইকুয়েশন কমে আমার, আবার লুপ সংখ্যাও কমে, আর লুপ কারেন্ট কমে, তো ইজিয়ার, ঠিক আছে, অ্যাডভান্স। আচ্ছা, এখন যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে যদি দেখেন আমি এখানে ক্লকওয়াইজ ধরছিলাম সবগুলাকে, বাট আমি যদি মেশের ডিরেকশন গুলা অ্যান্টি ক্লকওয়াইজ ধরতাম তাহলে কিন্তু সবগুলোর ডিরেকশন একটা করে মাইনাস করছে, তাই না? এই যে তখন আর I1 ইকুয়াল টু বড় হাতের I1 ইকুয়াল টু ছোট হাতের I1 হতো না, তখন কি হতো? বড় হাতের I1 ইকুয়াল টু মাইনাস ছোট হাতের I1 হতো, তাই না? ইয়েস স্যার। বুঝতে পারছেন আমি কি বলছি? স্যার মাইনাসটা বুঝতে পারিনি। আচ্ছা, আমি বললাম যে এখন যদি আমি এটাকে, এই যে আমি তো এটা ক্লকওয়াইজ ধরছি, এটা যদি ক্লকওয়াইজ না ধরে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরতাম, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ, এইটা অ্যান্টি ক্লকওয়াইজ, তখন কি হইতো? তখন আমার I1 টা আসতেছে এই দিকে, মানে ব্রাঞ্চ কারেন্ট, আর লুপ কারেন্ট আসতেছে এই দিকে, তখন বড় হাতের I1 ইকুয়াল টু কি মাইনাস অফ ছোট হাতের I1 লেখা লাগতো না? জি স্যার, Yes, বুঝতে sir. পারছি। Sir, yes, sir. বুঝতে পারছেন যে কোশ্চেন করছিলেন? না বুঝলে বলেন, আবার বলবো। না স্যার বুঝি নাই। ধরেন আমার এরকম একটা সার্কিট ধরছি, হ্যাঁ, তো এটা আমাদের ব্রাঞ্চ কারেন্টটা ধরছি এরকম I1, ঠিক আছে, আর লুপ কারেন্টটা ধরছি এই দিকে I1। এখন আমাকে বলেন এই I1 এর সাথে এই I1 এর সম্পর্কটা কেমন হবে? কারেন্টের মান তো সেম, কারণ দুইটাই হচ্ছে গিয়ে যে এরকম, মানে এই পোর্শনটা দিয়ে যায় না, দুইটাই তো হচ্ছে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যায়, দুইটা কারেন্টের মান সেম, জাস্ট ডিরেকশনটা ডিফারেন্ট, ডিরেকশনটা উল্টা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই I1 টা ব্রাঞ্চ কারেন্ট আসতেছে এই পাশ দিয়ে, বাট এই লুপ কারেন্ট আসতেছে এই পাশ দিয়ে, তাহলে জাস্ট এই কারেন্টটা মাইনাস বসে দিলে হয়ে যেত। বুঝতে পারছেন? জি স্যার। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এইটা গেল আমার মেশ অ্যানালিসিস, ঠিক আছে? বুঝছেন না বুঝেন নাই নাকি আরেকবার বলবো? বলেন। বুঝছি স্যার। তাহলে নেক্সটে যাই। আচ্ছা, আজকের লাস্ট থিওরিটিক্যাল পড়া, থিওরি বেশি টাইম নিয়ে নিচ্ছি, সরি, লাস্ট পড়া, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। এটা মানে অলরেডি সবাই পারেন, তাই না? এগুলো হচ্ছে অ্যাডমিশন কোচিং এ আপনার শিক্ষা, ইন্টারের বইয়ের নেই, বাট অ্যাডমিশন কোচিং এ পড়ে। মনে আছে জিনিসটা কি? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা বেশি ডিটেইলসে যাব না, জাস্ট আমি হচ্ছে গিয়ে একটা সার্কিটটাকে জিজ্ঞেস করি, যদি পারেন তাহলে কি করে চলে যাব। মানে এরকম একটা সার্কিট রাখলাম, প্লাস মাইনাস। ভোল্টেজ ডিভাইডার রুল কি প্যারালাল সার্কিট হবে নাকি সিরিজ সার্কিট হবে? সিরিজ স্যার। সিরিজে। সিরিজ Series কেন? সিরিজ circuit, সার্কিটে sir. ভোল্টেজ ডিভাইডার, সিরিজ থাকলে ভোল্টেজটা সেম বাড়বে। থাকে। হ্যাঁ, প্যারালালটা কারেন্ট ডিভাইডার। আর সিরিজে কি সেম থাকে? স্যার কারেন্ট সেম Current থাকে। same কারেন্ট সেম থাকে। তো এইটা যদি আমার একটা ভি হয়, ভি ইনপুট, এটা ধরেন লিখলাম R1, R2, R3, R4। এখন জাস্ট আমার একটা বলেন, একটা বললে বুঝতে বুঝছেন নাকি? ধরেন এইটার অ্যাক্রসে ড্রপ ER4, এটার মানটা কত হবে? জাস্ট এটা বলেন। R4 divided by R1 VI R4 equal to V. হ্যাঁ, থ্যাংক ইউ, সবাই বুঝছেন? একজনও না বুঝলে বলেন, Yes, কোনো sir. লজ্জা পাওয়ার কিছু নেই। বুঝছি স্যার। জি আমি স্যার নিজেও পারতাম বুঝছি। না আপনাদের সময়, বলেন, একজন না বুঝলে বলেন। আচ্ছা, আশা করি বুঝছেন, না স্যার বুঝলে আবার একটা জিজ্ঞেস প্রোডাক্ট করুন। থাকবে না ওই ইকুয়েশনটার মধ্যে? কি থাকবে? কি থাকবে? কি থাকবে? কি বলেন? কারেন্টের সাথে গুলাই ফেলছিলাম। হ্যাঁ, কারেন্টেরটা উল্টা হয় আর কি। আচ্ছা দেখেন, এখন তাহলে এই সার্কিটটার মধ্যে যদি এরকম বলতে পারি যে দুইটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপটা এরকম হয়েছে, তো স্যার কিন্তু আজকে হচ্ছে গিয়ে আবিদ স্যার ফার্স্টে যে ভোল্টেজ ড্রপ নিয়ে কথা বলছিলেন, তাই না? তো এইখানে এই জিনিসগুলো যে V1 আর V2 কিন্তু ড্রপের মান, ঠিক আছে? তো জি স্যার। এখন এখন দেখেন এই যে এই V1 যে জিনিসটা আর এই V2 জিনিসটা, এই জিনিসটা কি? R1 এর অ্যাক্রসে ড্রপ আর R2 এর অ্যাক্রসে ড্রপ,
এই দুটা ড্রপ যদি যোগ করি, তো এইখানে দেখেন বিশাল বড় ইকুয়েশন আছে না, বড় ইকুয়েশন সলভ করলে আসলে মেইন কারেন্ট ভিআইটা আসবে, ঠিক আছে। তো এইখান থেকে আমি কি বলতে পারি তাহলে, যে এই ড্রপ আর এই ড্রপ, দুইটা ড্রপ যোগ করলে কি হয়, সে যোগ করলে সমান হয় ইনপুট কারেন্টটা সমান। তো এইটাই আসলে আমার কেভিএল ছিল না, রাইজ ইকুয়াল টু ড্রপ। Yes, সেবাস্টিয়ান sir. লাস্ট কথাটা কি বলছি? ইয়েস স্যার। এবং এইটাই তো হওয়া উচিত, তাই না? যে কি বলে এটা, যে শক্তির নিত্যতা সূত্র, যে ভোল্টেজ তো আর আকাশ থেকে পড়তে পারে না, অবশ্যই সার্কিটে যে পরিমাণ ভোল্টেজ জেনারেট হয়েছে ওই পরিমাণ ড্রপই হয়েছে, এক্সট্রা তো হইতে পারবে না, আবার কমও হইতে পারবে না, তাই না? এইটাই হচ্ছে আমার আসলে কার্শোস ভোল্টেজ ল। তো কার্শোস ভোল্টেজ ল নিয়ে আমার থিওরিটিক্যাল পড়া এখানেই শেষ। কারো কোনো কনফিউশন থাকলে বলেন। যা পড়েছি সবাই সব বুঝছেন, এটা তো সম্ভব না। মেশটা ভালো বেশি স্যার। তো ঠিক আছে, হ্যাঁ মেশটা আমি মানে যখন ধরেন ফোর্থ ইয়ারও পাশ করে বের হয়ে গেছি, তখন ধরেন কেভিএল কেসিএল এইগুলো এত কিছু মনে নেই, তারপরে নোডাল করছি কিছুই মানে, জাস্ট মেশটাই মনে থাকে, কারণ মেশটা সহজ। অবজেক্টিভে কাজে দেয় স্যার মেশটা। হ্যাঁ মেশটাই মনে থাকে, মেশটা সহজ। আচ্ছা, তো থিওরিটিক্যাল পড়ার তোরা এখানে শেষ, ঠিক আছে। তো এখন আমি সিমুলেশন দিকে চলে যাব, তো আপনাদের 5 মিনিট ব্রেক। নাকি ব্রেক লাগবে না কারো? তাহলে আমি শুরু করি। ব্রেকে চলে যাচ্ছে মনে হয়। স্যার দেন স্যার। স্যার ব্রেক চাই, স্যার ব্রেক দেওয়া লাগবে না। আর বাকিরা তো কয়েকজন চলে গেছে। 10 মিনিট স্যার। মিনিট ব্রেক দিলে তো আমার রেজিস্ট্যান্স সিরিজে দেওয়া আছে, তো আমার হচ্ছে কেভিএলটা ভেরিফাই করা লাগবে। তাহলে কি দেখা লাগবে, এইটার অ্যাক্রসে যেই সোর্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাই ওইটার অ্যাকচুয়ালি হবে এই তিনটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা পাই ওইগুলোর সামেশন। এইটা যদি আমি দেখাইতে পারি যোগ করে সমান হয়, তাহলে তোমার কেভিএলটা ভেরিফাই হয়ে গেছে, তাই না? তো সহজ একটা সার্কিট, জাস্ট পোর্টিয়াসে আঁকবো, সবগুলোর অ্যাক্রসে ভোল্টেজ মাপবো, তাহলে আমার কেভিএল ভেরিফাই করা হয়ে গেল। এটি আমার ল্যাবটা। তো এইগুলো যখন আপনার হার্ডওয়্যার ল্যাবে সার্কিট কানেকশন দিতাম, তখন হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে মাল্টিমিটার ধরে ভোল্টেজ মাপা লাগতো, ঠিক আছে। তো এখন মাল্টিমিটার কই পাবেন? প্রোটিয়াসে একটা জিনিস আছে, এই ডিসি ভোল্টমিটার, ডিসি অ্যামিটার, ওই জিনিসগুলো আমরা ইউজ করবো, ওকে। আচ্ছা, আপনার প্রোটিয়াস ওপেন করছেন? Yes, sir. বলেন। আচ্ছা, তাহলে সার্কিট একটু মনে রাখেন, সার্কিটটা কেমন? ফার্স্ট একটা ভোল্টেজ সোর্স বা এটা একটা যে ব্যাটারি দিছে, ঠিক আছে, ব্যাটারি, ডিসি ব্যাটারি। তারপর একটা সুইচ, এসপিএসটি সুইচ। সুইচটা কেন? কারেন্টের ফ্লো কন্ট্রোল করার জন্য, তো আমি দেখতে পারবো যে কখন কারেন্টের ফ্লো কন্ট্রোল করে, কখন মানটা নিতে পারবো, মানে সার্কিটটা যাতে মানে সেফ থাকে আর কি জন্য। তারপরে তিনটা রেজিস্ট্যান্স। তো খুবই সহজ সার্কিট। ফার্স্ট এলিমেন্টটা কি বলেন তো? ব্যাটারি স্যার। ব্যাটারি। তো ব্যাটারির আপনার প্রোটিয়াসের নাম, না না না, অল্টারনেটর হচ্ছে এসি জেনারেটর, এসি ব্যাটারি, বাট এই ক্ষেত্রে কিন্তু আমি ডিসি করছি, দেখেন এটা কিন্তু ডিসি সোর্স। হ্যাঁ, তো প্রোটিয়াসে এটা একটা নাম আছে, প্রোটিয়াস এটার নামটা কি? সেল স্যার। ব্যাটারি দিল তো আসছে স্যার। হ্যাঁ, ব্যাটারি দিলেও আসে, সেল দিলেও আসে, ভেরি গুড। সেল। তো সেল দিলে যে এইটা, এটা দিব আর কি, ঠিক আছে। সিঙ্গেল সেল আছে, মাল্টি সেল আছে, এত কষ্ট করার দরকার নেই, আমি ডাইরেক্ট সেল দিব, সেল। এটা এনে রাখলাম। আর কি লাগবে? তিনটা রেজিস্ট্যান্স লাগবে, তাই না? রেজিস্ট্যান্স না, স্যার একটা ওয়ার্ড বলছিল, এটা ওয়ার্ডটা কি বলছিল? রেজিস্টর। রেজিস্টর। রেজিস্টার। এটা দিলাম, ঠিক আছে। ওকে, এটা দিলাম, ঠিক আছে। আর সুইচটা আর কি দিলাম না, সুইচ আপনার বাসায় দিয়ে প্র্যাকটিস করবেন, ওটা দেওয়া না দেওয়া একই কথা। আচ্ছা দেখেন, তাহলে আমি ফার্স্টে সেলটা দিলাম, তারপর কি দিব? তিনটা রেজিস্ট্যান্স লাগানো থাকবে, তাই না? একটা, দুইটা, তিনটা। তারপর কি করব? জুম করি একটু। তারপর কি করবো? এটারে হচ্ছে রোটেট করব, করলাম। তারপরে কানেকশন দিব। আচ্ছা, এইটুক কি আসতে পারছেন? না স্যার। আচ্ছা, এইটুক আসতে বলেন কুইক। এইটুক করতে পারছেন? স্যার রেজিস্টার কোনটা নিছেন? রেজিস্টার করে নিছেন স্যার।
রেজিস্টার হচ্ছে যে ডাইরেক্ট রেজিস্টর লিখলে যেটা আসে ওইটাই রেজিস্টর। তো অনেকগুলো আসছে স্যার। এই যে প্রথমটা। স্যার অ্যানালগ রেজিস্টার। হ্যাঁ অ্যানালগ রেজিস্টার। হ্যাঁ আসছেন একটু, কেউই আসেন নাই নাকি একজন আসেন নাই? স্যার 1 মিনিট স্যার। রেজিস্টারটা খুঁজে পাইতেছি না স্যার। খুঁজে বের করেন, সমস্যা নেই। আছে রেজিস্টার লিখে এন্টার দেন, স্যার ওকে স্যার, রেজিস্টার লিখে এন্টার দেন, অটোমেটিক চলে আসবে। ওকে স্যার। রেজিস্টার ডান। ঠিক আছে। তাহলে এখন ধরেন আমি হচ্ছে গিয়ে আমার যেহেতু নিজের ইচ্ছা মতো কিছু ব্যাটারির মান ধরে নেব। ধরেন এই ব্যাটারিটার আমি মান ধরলাম, কত ধরবো বলেন? আচ্ছা নেই 30, যদিও 30 ভোল্ট ব্যাটারি এরকম মানে উল্টাপাল্টা দেয় না। তারপরে আচ্ছা নিলাম, এগুলো তো সিমুলেশন ইনস্টল করা যায়। আচ্ছা রেজিস্টার এগুলো উল্টাপাল্টা ধরে নিব, ঠিক আছে? ধরে নিলাম 10, এগুলো নিলাম 6, আর এই 3 নাম্বারটা নিলাম 4 ওহম। এইটুকু কি লেখা যায়, করা যায়? আচ্ছা এইটুকু যদি করতে পারি তাহলে আমার কেভিএলটা কিভাবে ভেরিফাই করবে কেউ বলতে পারবেন? চারটা ভোল্ট মিটার লাগবে। হ্যাঁ 4টা ভোল্ট মিটার লাগবে। থ্যাংক ইউ। ভোল্ট মিটারটা যে এই পজিশন থেকে পাবেন না, ঠিক আছে? এটার নাম কি? এই যে ইনস্ট্রুমেন্টস থেকে এই ভোল্ট মিটারটা পাবেন। যেহেতু আমি ডিসি সার্কিট করতেছি, এটার নাম হচ্ছে ডিসি ভোল্ট মিটার। একটা ভোল্ট মিটার বসাইলাম, আরেকটা বসাইলাম, বসাইলাম। এই যে ইনস্ট্রুমেন্টস থেকে গেলে এই জিনিসটা পাবেন। এই যে এটা প্রোবের নিচেরটা। তারপরে কি করবেন, এগুলো নিজের ইচ্ছা মতো ঘুরায় নেবেন। নিজের ইচ্ছা মতো ঘুরাইলে কি হবে, পোলারিটি ঠিক করে ঘুরানো লাগবে। আচ্ছা ভোল্টমিটার আগে সার্কিটটা বসান, তারপরে বলতেছি। বসাইছেন? না স্যার। বসায় বলেন। খুঁজে পাইছেন ভোল্টমিটার? জি স্যার। জি স্যার। আচ্ছা এখন ভোল্টমিটার গুলো বসে। এখন ভোল্টমিটার গুলো দেখেন, ভোল্টমিটারের মাথায় আবার পোলারিটি দেওয়া আছে। এই প্লাসটা এটার প্লাসে লাগাবো, এই মাইনাসটা এটার মাইনাসে লাগাবো। যদি উল্টা লাগাই তাহলে কি হবে, তখন জাস্ট ভোল্টমিটারে -30 ভোল্ট শো করবে আর কিছু। ঠিক আছে? কি বলছি কথাটা বুঝছেন? জি স্যার। জি স্যার। এখন দেখেন এই ভোল্টমিটারটা উল্টা হয়েছে না? জি স্যার। তাহলে এটা কি করবো, যে রোটেট করে দেখবে। ঠিক আছে? 180 ডিগ্রি রোটেট করব। 180 ডিগ্রি করছে। হচ্ছে ভোল্টমিটার থেকে তার নেওয়াটা একটু কঠিন আছে, নিতে পারলাম যে তার মাঝে মাঝে আসতে চায় না। দেখেন কেমনে নেবে। আপনারা কি ঠিক মতো তার নিতে পারছেন? জি পারছি স্যার। আমি পারতেছি না, কেন কেমনে না এটা আসছে। আচ্ছা হইলো, ঠিক। আচ্ছা একটা বাকি আছে, ঠিক আছে? এখন যদি আমি কোনো মতে এই যে এই ভোল্টমিটার স্যার নিচেরটা বাকি স্যার। আচ্ছা সরি, থ্যাংক ইউ। এখন যদি কোনো মতে আমরা এই ভোল্টমিটার রিডিংটা ইকুয়াল টু দেখাতে পারি যে এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাহলে আমার কেভিএল ভেরিফাইড না? জি স্যার। একটু রান করে দেখি। বিসমিল্লাহ। এখন দেখেন তো যোগ করে মিলে নাকি? ইয়েস স্যার। মিলছে? হ্যাঁ Yes, sir. আলহামদুলিল্লাহ মিলছে। তাহলে আমি বলতে পারি কেভিএল ভেরিফাইড। তো এইখান থেকে হচ্ছে 2টা ছক করা লাগবে অ্যাকচুয়ালি। তো ফার্স্ট ছকটা আমরা করে ফেলছি, ঠিক আছে? দেখেন একটু ডাটা টেবিলতে, এটা আপনার যে ল্যাব শিটে দেওয়া আছে, ডাটা টেবিল আপনার ল্যাব শিটে আছে। তো আপনাদের হচ্ছে গিয়ে ওই হোমওয়ার্ক পরে বলে দিব, আপাতত হচ্ছে এক্সপেরিমেন্টটা দেখেন। সেটা হচ্ছে গিয়ে এই 3বার করে অবজারভেশন নেওয়া লাগতো আমাদের ফিজিক্যাল ল্যাবে। তো এটা আপনাদের বলে দিব কি করা লাগবে। আমি জাস্ট একটা অবজারভেশন নিয়ে দেখাইলাম যে এটার মান যদি 30 দেই তাহলে V1 V2 V3 টা এইভাবে চেঞ্জ হয়। আর কারেন্টটাও বের করা যায়। কারেন্ট কিভাবে বের করবো কেউ বলতে পারবেন?
টোটাল সার্কিটের কারেন্ট সিরিজে একটা অ্যামিটার দাও। হ্যাঁ থ্যাংক ইউ। সিরিজ অ্যামিটারটা কিভাবে দিব? এই যে এইখানে ডিসি অ্যামিটার সিলেক্ট করব। আচ্ছা এই সার্কিটগুলো আমার জন্য সমস্যা করেছে, কি করা যায় কি করা যায়? আচ্ছা অ্যামিটারটা ক্লিক করার পর আমার আসতেছে না। স্যার ওই যে ওই আইকনটা ক্লিক করেন। অ্যানিমেশন বলেন কি করতে পারি? অ্যানিমেশন কিছু অফ হইছে? স্যার ওই যে ওই আইকনটা ক্লিক করেন একদম লেফট এটা? সাইডে সেকেন্ডে। এটা জি স্যার এটা। তো করলাম, তারপর আমি তো অ্যামিটার সার্কিট এখনো চালু আছে স্যার, সার্কিটটা অফ করতে হবে, স্টপ করা লাগবে। করলাম তো, দেখি এমন হয় নাকি। হ্যাঁ থ্যাংক ইউ। সার্কিট যে চালু আছে দেখছি। আচ্ছা গেল, তাহলে এইটা করলেই হয়ে যাওয়ার কথা না? আচ্ছা যে কোনো একজন এমনিতে কি বলতে পারবেন যে এখন কারেন্টটা কত আসা উচিত? 1 এম্পিয়ার 1.5। হ্যাঁ 1.5 কিভাবে বললেন? ওই যে ভি বাই আর করলেই হয়ে যাবে তাই না? 30 বাই 10 প্লাস 6 প্লাস 4 মানে 30 বাই 20। 30 বাই 20 মানে কত? 1.5। ঠিক আছে, 1.5। বুঝতে পারছেন? আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝছেন? কারো কনফিউশন থাকলে বলেন। সবাই বুঝছেন কিভাবে সম্ভব? আচ্ছা এটা তাহলে আমি ফার্স্ট টেবিলটা করে ফেললাম। ফার্স্ট টেবিলটা কি ছিল? ফার্স্ট টেবিলটা অ্যাকচুয়ালি যে কেভিএল ভেরিফাই, যে ভিএস ইকুয়াল টু মানে ভোল্টেজ রাইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ, এই জিনিসটাই পেয়েছি না? জি স্যার। এই যে এইটা একটা ভোল্টেজ ড্রপ, এটা আর একটা ভোল্টেজ ড্রপ, এটা একটা ভোল্টেজ ড্রপ, তাহলে সামেশন অফ ভোল্টেজ রাইজ ইকুয়াল টু সামেশন অফ ভোল্টেজ ড্রপ। ঠিক আছে, এটাই আমার অ্যাকচুয়ালি কেভিএল। আচ্ছা তো এই এক্সপেরিমেন্টের থেকে একটা জিনিস বের করা লাগে, সেটা হচ্ছে আপনার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করা যায়। ওইটা কিভাবে বের করা যায় ওইটাই বলতেছি। আচ্ছা কিভাবে বের করা যায়? এখানে দেখেন একটা গ্রাফ দেওয়া আছে, সরি একটা টেবিল দেওয়া আছে। টেবিলটা দেখতে পাচ্ছেন? ওয়ার্ড ফাইল। Yes, sir. আচ্ছা দেখেন এখন তাহলে এখানে ভিএস এর মানটা আমরা কত বসাবো? 30। হ্যাঁ ভিএস এর মানটা 30 বসাবো। এখন আর এম মানে কি? যে আর মেজার্ড বা আর মাল্টিমিটার দিয়ে মেজার করে যত হয় সেটা। তো এইখানে যদি আমি আরও হচ্ছে মাল্টিমিটার দিয়ে মেজার করা যায়, তো মাল্টিমিটার এখানে ধরলে তখন একটা ওহমে মান আসতো আর। তো তখন তো অ্যাকচুয়ালি 10-এর কাছাকাছি আসতো, বাট টোটাল 10 নাও আসতে পারতো, কারণ যেহেতু আমার হচ্ছে ল্যাবে যে এলিমেন্ট গুলো ইউজ করে এগুলো পুরোপুরি আইডিয়াল, একটু কমে বাড়া কমা থাকতে পারে, বাট যেহেতু আমি সিমুলেশন করতেছি তো এগুলো এক্সাক্ট মান পাওয়া যাবে। আচ্ছা আপাতত দেখি যে এখানে তাহলে R1 R2 R3 M মানে মেজার্ড আর মাল্টিমিটার দিয়ে মেজার করাটা, এইগুলোর মানটা কত হবে? এটা হবে 10, এটা হবে 6, এটা হবে 4। বুঝছেন কি বলছি? এইটা হবে 30, এটা হবে 10, এটা হবে 6, এটা হবে 4, তাই না? তিনটা যোগ করলে তাহলে কত হবে এই ঘরে? 20. আচ্ছা এখন নেক্সট যে পোর্শনটা, এটা না হচ্ছে আর ক্যালকুলেটেড। তো আমার হচ্ছে ল্যাবে দুই ভাবে R1M দিয়ে কি R1M মানে হচ্ছে R1 এর অ্যাক্রসে মাল্টিমিটার দিয়ে ধরে মেজার করলে যেই ভ্যালুটা আসে সেটা। তো এইখানে যেহেতু আমি 10 ওহমের রেজিস্ট্যান্স ইউজ করছি, তো এইটার অ্যাক্রসে যদি মাল্টিমিটার ধরি তাহলে 10 ওহমই পাওয়ার কথা, ওইটা ধরেই আমি মানটা বসাইলাম। বাট যদি আমি ফিজিক্যাল ল্যাবে করতাম তখন দেখবেন একদম 10 আসতো না, একটু আশেপাশে আসতো, তখন ওইটা বসাইতাম। বুঝতে পারছেন? জি স্যার। এখন নেক্সট যে কোশ্চেনটা হচ্ছে আর ক্যালকুলেটেড। আর ক্যালকুলেটেড মানেটা কি? আর ক্যালকুলেটেড মানে হচ্ছে গিয়া মানে আমরা হচ্ছে ল্যাবে দুই ভাবে জিনিসগুলো করি। দুই ভাবে কি? একটা হচ্ছে থিওরিটিক্যাল মান নেই, আর একটা হচ্ছে ল্যাব থেকে এক্সপেরিমেন্ট করে মান নেই। যদি দুইটা মিলে বা কাছাকাছি হয় তখন বলতে পারি যে ল্যাবটা আসলে হয়েছে। তারপর আরেকটা জিনিস বের করা লাগে, কি বের করা লাগে? যে পার্সেন্টেজ অফ এরর বের করা লাগে। এররের মান যত কম হয় তাহলে আমি বুঝতে পারবো যে অ্যাকুরেসিটা আমার ল্যাব এক্সপেরিমেন্টে তত বেশি ভালো হয়েছে। এরকম কাজগুলো করে আসছেন না? ইন্টারভিউ তো বসতেন। Yes, sir. স্যার আর ক্যালকুলেটেডের হিসাবটা কিভাবে লাগবে বলেন তো? যে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ক্যালকুলেটেড রেজিস্ট্যান্সটা কিভাবে হিসাব করা যায়? এই ভোল্টেজটাকে এই কারেন্টটাকে মানে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজকে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টে যদি ভাগ করি তাহলে ওইটি আর ক্যালকুলেটেড হওয়া উচিত না? বুঝতে পারছেন? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজটাকে এই রেজিস্ট্যান্সের থ্রুতে যে কারেন্টটা ফ্লো হয় এটা যদি ভাগ করি তাহলে ওইটাই আর ক্যালকুলেটেড না? জি স্যার। Yes, sir. এখন বলেন R1 এর জন্য আর ক্যালকুলেটেডের মানটা কত হবে? 15/1.5। 10।
দেখেন এই যে 15/1.5, R2 এর জন্য কত হবে? যে কোনো একজন বলেন তো। 9/1.5। হ্যাঁ 9/1.5। আর R3 এরটা কত হবে? 6/1.5। 6/1.5। এইগুলা দেখেন মান বের করলে এগুলো যেটা বললাম সিমুলেশন তো একদম এক্সাক্ট কাটা কাটা মানি আসবে। তো এটা 10ই আসছে, এটা 6 আসছে, এটা 4ই আসছে। তাহলে টোটালটা কত হবে? 10 + 6 + 4 মানে 20। তাহলে এই রেজিস্ট্যান্স মানে এক্সপেরিমেন্টের আরেকটা প্রশ্ন ছিল কেভিএল ভেরিফাই করার সাথে সাথে রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করো। তাহলে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা তাহলে কত হবে? একটা হচ্ছে সবগুলো যোগ করে পাই, আরেকটা জিনিসও পাই। ওইটা কিভাবে পাই? টোটাল ভোল্টেজটাকে যদি সার্কিটের টোটাল কারেন্ট দিয়ে ভাগ করি তাহলে আমার সার্কিটের ইকুইভ্যালেন্ট বা টোটাল রেজিস্ট্যান্সটা পাওয়া উচিত না? Yes, sir. Yes, sir. বললাম সার্কিটের টোটাল ভোল্টেজটাকে যদি সার্কিটের টোটাল কারেন্টে ভাগ করি তাহলে তোমার টোটাল রেজিস্ট্যান্সটা বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পাওয়ার কথা। তো ওইভাবেই করছি, টোটাল ভোল্টেজকে 30 সার্কিট যেহেতু কারেন্ট একটা এটা দিয়ে ভাগ করছি, তাহলে দেখেন 20 আসছে। দেখেন এইভাবেও 20 আসছে, এইভাবেও 20 আসছে, এইভাবেও 20 আসছে। তাহলে আমি বলতে পারি এই 20 ওহমটাই আসলে সার্কিটের রেজিস্ট্যান্স। বুঝছেন? Yes, sir. জি স্যার স্যার বুঝতে পারছি। ভোল্টমিটার অ্যামিটার এর মান নিব কিভাবে? ভোল্টমিটার অ্যামিটার মানে যে এখানে উঠা আছে তো, রান দিলে একটু পরে উঠবে মান। ওকে এটা স্যার। ঠিক। আচ্ছা কোনো কোশ্চেন? সবাই সব বুঝছেন? স্যার ল্যাবে যদি আমরা একজন একজন বলেন। স্যার ভোল্টমিটার অ্যামিটারের পোলারিটিটা ধরছেন কিভাবে স্যার? যে কনভেনশন যেটা দেখাচ্ছে ওই অনুযায়ী? কথাটা বুঝিনি, আরেকবার একটু বলেন কাইন্ডলি। ভোল্টমিটার স্যার কনভেনশনটা মানে পজিটিভের সাথে অ্যাড করাটা ধরতেছেন কোন হিসাবে স্যার? যেটা একটু আগে দেখাচ্ছেন ওই হিসাবেই, মানে যে প্লাস মাইনাস ভোল্টমিটারের পজিটিভ মাথাটা হচ্ছে আমার সার্কিটের যেখানে পজিটিভ পোলারিটি সেখানে লাগাবো, আর নেগেটিভটা সার্কিটের যেখানে নেগেটিভ সেখানে লাগাবো। আচ্ছা রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ আমরা দিয়ে দিয়েছিলাম তাই না? একদম যখন সার্কিটে পজিটিভ নেগেটিভ অ্যাসাইন করছি পোলারিটি তখন কিন্তু দিয়ে দিয়েছিলাম। এই যে এই মাথাটা যেহেতু পজিটিভ তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। বাট এমনিতে ইন জেনারেল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজের মানটা সেম আসা উচিত, কারণ রেজিস্ট্যান্স কোনো হচ্ছে যেটা বলা হয় কি বলে বাইল্যাটারাল ডিভাইস বলে, দুই পাশ থেকে। আচ্ছা এগুলো আমরা নেক্সট আরো পড়বো। বাট রেজিস্ট্যান্সের কোনো পোলারিটি নাই ইন জেনারেল। বাট এই ক্ষেত্রে আমার যাতে সুবিধা হয় নিজে সেফ থাকার জন্য আমরা পোলারিটিটা মেইনটেইন করব। আর যেটা বললাম উল্টা দিকে হইলে বেশি কিছু হবে না, জাস্ট সাইনটা মাইনাস হবে। যেমন এই ভোল্টমিটারটা যদি আমি উল্টা লাগাইতাম, এই প্লাসটাই মাইনাসে লাগাইতাম, এই মাইনাসটাই প্লাসে লাগাইতাম, তাহলে জাস্ট মাইনাস আসবে, নষ্ট হয়ে যাবে না স্যার? না মাইনাস আসবে না 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 স্যার ল্যাবের মধ্যে ভোল্টমিটার উল্টা লাগাইলে না, নষ্ট হবে না। আচ্ছা কেউ একজন হাত তুলছিলেন, কিছু বলবেন? আচ্ছা আপনাদের এক্সপেরিমেন্ট নিয়ে আর কোনো কোশ্চেন আছে? স্যার মাল্টিমিটার যখন আমরা ভোল্টমিটার দিয়ে ভোল্টেজটা মাপবো তখন তো মানে মেইন রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা কমে যাবে, তাহলে সেটার ভ্যালুটা তো যথেষ্ট চেঞ্জ হবে না? তাহলে তো মানে আমাদের মাল্টিমিটার আর ভোল্টমিটার গুলোর তো মানে ডিফারেন্স খুব বেশি আসবে না তাহলে? না, ভোল্টমিটার অ্যামিটার মাল্টিমিটার এই জিনিসগুলো এমন ভাবে বানানো হয় যে তার নিজের আন্ডারে ড্রপটা যাতে কম হয়। ঠিক আছে, ওইটার হচ্ছে যেমন অ্যামিটারটা আমি বলি, অ্যামিটারের ক্ষেত্রে হচ্ছে চিন্তা করা হয় যে তার এক ক্রসে হচ্ছে শর্ট সার্কিট থাকে বা রেজিস্ট্যান্সের মান থিওরিটিক্যালি 0 ধরা হয়। তো থিওরিটিক্যালি 0 তো বানানো সম্ভব না, সবচেয়ে কম যত মানটা যত কমানো সম্ভব হয় অতটুকু কমায়। এর জন্য তার এক ক্রসে কোনো ড্রপ হয় না, ওইটা সার্কিটে কোনো প্রভাব ফেলার কথা না। প্র্যাকটিক্যালি যে এলিমেন্ট গুলো ইউজ করি বা যে মিটার গুলো ইউজ করি তার মধ্যে যেহেতু কিছু না কিছু হলেও ড্রপ ঘটে, এই জন্য কিছু ডিসক্রিপেন্সি দেখা যায়। তো সিমুলেশনের মতো এরকম এক্সাক্ট মান আসবে না, বাট কাছাকাছি মান আসবে। কারণ এইটা 30 ভোল্ট করছেন, এটা 30 ভোল্ট আসেন, এটা 29 বা 28 ভোল্ট আসতে পারে এরকম। আর কোনো কোশ্চেন? আমাদের ল্যাব রিপোর্ট টাইমে কি এরর 0% এই টাইপের আসবে? হ্যাঁ ল্যাব রিপোর্টে আপনি যদি ঠিকমতো করেন এরর 0% আসার কথা। তো ল্যাব রিপোর্টের ইনস্ট্রাকশন আমি পরে দিয়ে দিব। আপাতত বলেন যে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? ক্লাস নিয়ে কোশ্চেন না থাকলে আমি ক্লাস ক্লোজ করবো এখানে। না স্যার বুঝছি। থ্যাংক ইউ, তাহলে আমি ইনস্ট্রাকশন পরে দিয়ে দিব। আর থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।